জন্য দোয়া মাহফিলের সম্মানিত সভাপতি, আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি চেয়ারপারসনের সম্মানিত উপদেষ্টা জননেতা জনাব জহিরুদ্দিন স্বপন ভাই, আজকের এই অনুষ্ঠানের প্রধান বক্তা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সোনালী ফসল, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলকে যারা তৃণমূল পর্যায়ে বাংলাদেশের প্রতিটি প্রান্তে পৌঁছে গিয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক জিএস, বিএনপির যুগ্ম মহাসচিব জননেতা জনাব খায়রুল কবির খোকন ভাই, আজকের অনুষ্ঠানের বিশেষ বক্তা ছাত্র রাজনীতি করতে গিয়ে যার সান্নিধ্যে এসেছিলাম, যার নেতৃত্বে বাংলাদেশের ছাত্রদল প্রত্যেকটি কোণায় সুপ্রতিষ্ঠিত হয়েছিল, যুবদল করতে গিয়ে যার স্বেচ্ছাসেবক দল করতে গিয়ে যার সুদক্ষ নেতৃত্বে বাংলাদেশের প্রত্যেকটি প্রান্তে স্বেচ্ছাসেবক দল আজকে সুপ্রতিষ্ঠিত হয়েছিল, আন্দোলন সংগ্রামের একজন অগ্নিপুরুষ আমার নেতা জনাব হাবিবুর নবী খান সোহেল ভাই সহ উপস্থিত বিএনপি আমাদের দক্ষিণ সুরমা, ফেঞ্চগঞ্জ, বালাগঞ্জ সদর সহ সিলেট জেলা এবং প্রবাস থেকে আগত সকল পর্যায়ের নেতৃবৃন্দ, বক্তব্যের শুরুতে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে জাতীয়তাবাদী দল বিএনপি সিলেট জেলা শাখার পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। সংগ্রামী উপস্থিতি, আমার নেত্রী, আপনার নেত্রী, আমাদের নেত্রী অসুস্থ, উনি হসপিটালে আছেন। আমরা আজকে ওনার সুস্থতার জন্য দোয়া করব। আমরা দোয়া করব গত পরশুদিনে ঢাকায় মাইলস্টোন হাসপাতালে যেভাবে অনাকাঙ্ক্ষিত ভাবে বিমান দুর্ঘটনায় কোমলমতি শিশু সহ অনেক শিক্ষিকা যারা নিজের বাচ্চাদেরকে বাঁচানোর জন্য, সন্তান ছাত্রছাত্রীদের বাঁচানোর জন্য আত্মত্যাগ করেছেন, তাদের রুহের মাগফিরাত কামনা করে আমরা দোয়া করব। আমরা দোয়া করব যারা অসুস্থ হয়ে গিয়ে কোমলমতি শিশুরা আজকে হাসপাতালে কাতরাচ্ছে, তাদের দ্রুত সুস্থতার জন্য আমরা দোয়া করব। আমরা দোয়া করব জুলাই আগস্ট আন্দোলনে যারা শহীদ হয়েছেন, যারা আহত হয়েছেন, প্রত্যেক শহীদের জন্য আত্মার মাগফিরাত কামনা করে আমরা দোয়া করব। সম্মানিত উপস্থিতি, সিনিয়র নেতৃবৃন্দ বক্তব্য দিবেন। আমি শুধু একটি কথা বলতে চাই, আমরা যারা আজকে নতুন বাংলাদেশ পেয়েছে, যারা এই নতুন বাংলাদেশের কৃতিত্ব দাবি করতেছেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং আমরা আপনাদেরকে সম্মান করি, কিন্তু মনে রাখতে হবে 1 মাসের আন্দোলনে বাংলাদেশ স্বাধীন হয় নাই। হাসিনা 1 মাসের আন্দোলনে পালিয়ে যায় নাই। এই রেজিম হাসিনার স্বৈরতন্ত্রের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করেছে বিএনপির তৃণমূলের প্রত্যেকটি নেতা কর্মীরা। এই হাসিনাকে বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করতে গিয়ে অনেক নেতৃবৃন্দ গুম নির্যাতন নিপীড়নের শিকার হয়েছে। তারই ধারাবাহিকতায় গুম হয়েছে আমাদের সিলেটের 1 কোটি মানুষের নেতা, বাংলাদেশের অত্যন্ত বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রথম নির্বাচিত সাধারণ সম্পাদক, এই মাটি মানুষের নেতা ইলিয়াস আলী। আমরা আজও আমাদের নেতাকে ফিরে পাই নাই। হাসিনার আন্দোলন করতে গিয়ে গুম হয়েছেন আমার পরিবারের সদস্য, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল সিলেট জেলা শাখার যুগ্ম সম্পাদক ইফতেখার আহমদ দিনার, ছাত্রনেতা জুনেদ আনসার আলী সহ অনেক নেতৃবৃন্দ, যারা শুধু হাসিনার স্বৈরতন্ত্রের পতন ঘটানোর জন্য আন্দোলন সংগ্রাম করে ওরা আজকে কোথায় আছেন, আমাদের পরিবারের সদস্যরা, আমাদের নেতৃবৃন্দ কোথায় আছেন আমরা জানি না। আমরা বিশ্বাস করি অচিরেই এদেশে নির্ধারিত সময়ে নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে একটি নির্বাচন হবে, যে নির্বাচনে বিএনপির আন্দোলন করেছিলাম আমরা। আপনার ভোট আপনি দেবেন, আপনার ভোট যাকে ইচ্ছে তাকে দেবেন, সেই ভোটাধিকার আগামী নির্বাচনে আপনারা প্রয়োগ করবেন এবং বিএনপি একটি বৃহত্তর দল হিসাবে আগামী নির্বাচনে আমাদের প্রত্যেকটি
আমাদের অসংখ্য সিনিয়র নেতৃবৃন্দ অংশগ্রহণ করবেন। আমরা আশাবাদী দলের সিনিয়র নেতৃবৃন্দের প্রতি আমরা অনুরোধ রাখবো, আপনারা যাকে নমিনেশন দেবেন আমরা তাকে বিজয়ী করব। তৃণমূল ঐক্যবদ্ধ, কিন্তু আপনারা অনুরোধ করবো দলের ত্যাগী, নির্যাতিত, নিপীড়িত, দলের প্রয়োজনে যারা কাজ করেছেন তাদেরকে আগামী দিনে নমিনেশন দেবেন, তাতে আমরা তৃণমূলের যে সকল কর্মীরা স্বাচ্ছন্দ্যে আগামী নির্বাচনে বিএনপিকে বিজয় করব। পরিশেষে আজকের এই অনুষ্ঠানে যারা সকল পর্যায়ে যে সকল নেতৃবৃন্দ উপস্থিত হয়েছেন সবাইকে আমার পক্ষ থেকে, জাতীয় দল বিএনপির পক্ষ থেকে ধন্যবাদ, মোবারকবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয় দল জিন্দাবাদ, শহীদ জিয়া মরুক, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, জিন্দাবাদ। আমরা এই পর্যায়ে বক্তব্য দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি শ্রীমঙ্গল উপজেলার পৌর সাবেক মেয়র জনাব মহসিন আহমেদ মধুভাইকে ওনার সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে দোয়া এবং আলোচনা সভা সম্মানিত সভাপতি মালেক ভাই, ঢাকা থেকে আগত প্রধান অতিথি, বিশেষ বক্তা এবং অতিথিবৃন্দ, মঞ্চ উপস্থিত, আমার সামনে উপবিষ্ট সিলেটের সংগ্রামী সহকর্মী, আসসালামু আলাইকুম। আসলে আমরা আজকে বক্তব্য দেওয়ার জন্য আসি নাই, আমরা আসি দোয়া করার জন্য এবং আলোচনা করার জন্য ঢাকা থেকে আগত। আজকে মঞ্চে যারা আছেন আমাদের প্রধান অতিথি, বিশেষ অতিথি, সভাপতি, ওনাদেরকে আসলে পরিচয় করা দেওয়াটা আমি মনে করি আমাদের, ওনাদেরকে চিনে নেয় মতন না। গ্রামে গঞ্জে প্রায় 19 বছর এই দেশের গণতন্ত্রের জন্য, মানুষের মুক্তির জন্য, ন্যায় বিচারের জন্য যারা সংগ্রাম করেছে এবং আজকের এই মুক্তির ফসল যখন আমরা দেখতে পাই, তাদেরকে আমাদের পরিচয় করে দেয়, কারণ তারা শুধু নেতা হিসাবে বসে থাকেন না, তারা সংগ্রাম করেছেন এবং রাজপথে কর্মী হিসাবে কাজ করেছেন, সবার আগে থেকেছেন। তো এরাকে আমরা সবাই চিনি, আমি না সবাই চিনি। মালেক ভাইকে শুধু বাংলাদেশে না, সারা বাংলাদেশ, সারা পৃথিবীতে চিনি এবং হাসিনাকে চৈরাচার হিসাবে প্রতিষ্ঠিত করার জন্য, তার দেশে উল্লঙ্ঘন করার জন্য যে কাজ করেছেন, তিনি শুধু সেই ইউরোপ থেকে আরম্ভ করে আমেরিকা যেখানে গিয়েছেন। তো ওনার জন্য সবাই জানি, আমরা এটা বলার জন্য বক্তব্য না, আমরা আসলে আজকে শুনবো আলোচনা সভা। আজকে যারা ঢাকা থেকে আগত, আমরা তাদের আলোচনার জন্য আমরা সুযোগ করে দিতে চাই এবং আজকে এই অনুষ্ঠানে এসে আমি আমাকে নিশ্চয় ধন্যবাদ করছি এবং ক্ষমতার উৎস জনগণ এবং আমাদের দলের নির্দেশনা আছে জনগণের পাশে দাঁড়ানো। আমার মনে হয় আজকে মালেক ভাই যে কাজটা করতেন, জনগণের পাশে দাঁড়াইতে, আমাদের নেত্রী বেগম জিয়া সহ সবার জন্য দোয়ার আয়োজন করেছেন, এই যে মহৎ কাজ। অর্থাৎ এই লোক যখন যেখানে যেভাবে দরকার সেই কাজটি করে যাচ্ছেন। সবাইকে ধন্যবাদ এবং আমার জন্য এই সুযোগ করার জন্য, আপনাদের সাথে পরিচয় হওয়ার জন্য আমি আমাকে নিশ্চয়ই ধন্যবাদ। আসসালামু আলাইকুম। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জিন্দাবাদ, মহান নেত্রী আমাদের বেগম জিয়া জিন্দাবাদ, তারেক জিয়া জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। সম্মানিত উপস্থিতি, আপনারা যারা বাইরে ঘোরাফেরা করতেছেন আপনারা ভিতরে চলে আসুন। আপনাদের কষ্ট হচ্ছে আমরা বুঝতে পারছি, অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের সবার কাজ শেষ হবে। আমাদের নেতৃত্ব বক্তব্য রাখবেন, আপনার ধৈর্য সহকারে শোনার জন্য অনুরোধ করছি। পাশাপাশি আপ্যায়নের ব্যবস্থা রয়েছে, আমার সাংবাদিক ভাইরা দাঁড়িয়ে অনেক কষ্ট করছেন, আপনাদেরকে আমাদের পক্ষ থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য আমি আহ্বান জানাচ্ছি দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির বারবার নির্বাচিত সভাপতি, জেলা বিএনপির সংগ্রামী সভাপতি, আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব জনাব হাজী শাহাবুদ্দিন সাহেবকে বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের দোয়া ও মাহফিলে সভাপতি মাহবুব, উপস্থিত কেন্দ্রীয় থেকে নেতৃবৃন্দ, প্রধান অতিথি, বিশেষ অতিথি নেতৃবৃন্দ, উপস্থিত আমার দক্ষিণ সীমা, বালাগঞ্জ, পেঞ্চিগঞ্জ
প্রবর্তক নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি বক্তব্য দিব না, আমার বক্তব্য প্রধান অতিথি হজরত দিব, আমার সময়টুকু ওনাদেরকে দিয়ে দিলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি পরিচয় করে দিচ্ছি প্রিন্সিপাল উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক সাইফুল ফাতুন ভাইকে। আমাদের দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির অসংখ্য নেতৃবৃন্দ এখানে উপস্থিত রয়েছেন। আমাদের ভাইস প্রেসিডেন্ট রয়েছেন, যুগ্ম সম্পাদক রয়েছেন, সাংগঠনিক সম্পাদক বৃন্দ রয়েছেন, 10টি ইউনিয়নের প্রেসিডেন্ট সেক্রেটারি সাংগঠনিক সম্পাদক রয়েছেন। সবার নাম বলতে না পারার কারণে আমরা আন্তরিকভাবে দুঃখিত এবং ক্ষমা প্রার্থী। দয়া করে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য আমি অনুরোধ জানাচ্ছি জনাব কর্নেল অবসরপ্রাপ্ত আব্দুল হক, সভাপতি রাওয়া ক্লাব কর্নেল অবসরপ্রাপ্ত আব্দুল হককে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই মহাসভা আমাদের তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়া থাকে। এখানে আজকে আমি আমার আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি শ্রদ্ধেয় মালিক ভাইকে। তিনি আমাকে আমন্ত্রণ করে এনেছেন। আমি ঢাকা থেকে এখানে সিলেটের এই পূর্ণভূমিতে আসার জন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। সিলেট এমন একটি জায়গা যে স্থানটি হযরত শাহজালাল, হযরত শাহ পরান রহমতুল্লাহ আলাইহির পূর্ণভূমি। সিলেট এমন একটি জায়গা যে স্থান থেকে বাংলাদেশে পাকিস্তান হওয়ার পরে সবচেয়ে শিক্ষিত এবং উচ্চ পদস্থ কর্মকর্তাগুলো ছিলেন এই সিলেট থেকে। আপনারা জানেন কিনা, সেই ব্রিটিশ পিরিয়ডে এবং পাকিস্তান হওয়ার পরে একজন মাত্র বাঙালি জেনারেল ছিলেন, তিনি ছিলেন জেনারেল ইসফাকুল মজিদ, যার বাড়ি ছিল সিলেটে। এই দেশ স্বাধীন করার পিছনে যে নেতৃত্ব দিয়েছেন, কমান্ডার ইন চিফ ছিলেন, সর্বাধিনায়ক ছিলেন, তিনি ছিলেন মরহুম আতাউল গনি উসমানী। ঠিক একইভাবে আমাদের সামরিক বাহিনীতে সিনিয়র লেভেলে এক সময়ে সকল সিনিয়র অফিসাররা ছিলেন এই সিলেটে। এই সিলেটের অসংখ্য অবদান এই জাতিতে আছে। আজকে আমি মূল কথা ফিরে আসি। আজকে এমন একটা দেশে আমরা বসে এই আলোচনা করছি, যে আলোচনা থেকে যদি কোনো ভালো কিছু আশা করা না যায় তাহলে সে আলোচনা ব্যর্থ। সেটা কেমন? আমরা একটা পুরো ভাঙ্গা দেশ, জরাজীর্ণ দেশ, অবহেলিত দেশ, আইন শৃঙ্খলা, বিচার বিভাগ, সামরিক বাহিনী, পুলিশ, ব্যবসা বাণিজ্য, অর্থনীতি, শিক্ষক, শিক্ষিকা এবং শিক্ষা ব্যবস্থা সর্বত্র ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। প্রিয় ভাই বোনেরা, মনে করেন এই বাংলাদেশটা একটা ট্রেন। এই ট্রেনটা যদি 16 বছরে নষ্ট হয়ে থাকে, এই 16 বছরের নষ্ট হওয়া ট্রেনকে ভালো করে সেটাকে চালনার উপযুক্ত করার জন্য ভালো মানুষের দরকার, টেকনিক্যাল মানুষের দরকার। ঠিক আমাদের বাংলাদেশকে আগামী ইলেকশনের মাধ্যমে যে কারিগরদেরকে আমরা সেখানে পাঠাবো, সেই কারিগররা যদি ভালো মানুষ না হয়, যোগ্য মানুষ না হন, সৎ মানুষ না হন, ইমানদার মানুষ না হন, অবৈধ অর্থের মালিক হন, তাহলে কিন্তু এই দেশ ভবিষ্যতে আবার সেই খাতে চলে যাবে। সেজন্য আগামী ইলেকশন দরকার আমার সহ্য মালিক ভাইয়ের মতো লোকদেরকে। শুধু এখানে নয়, সারা বাংলাদেশে সব আসলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল, আমার দৃঢ় বিশ্বাস, যোগ্য
যোগ্য সৎ ইমানদার দেশপ্রেমিক এ ধরনের লোকদেরকে মনোনীত করা, যাদের পিছনে ট্র্যাক রেকর্ড অত্যন্ত ভালো, যারা দুর্নীতির সাথে জড়িত ছিলেন না, যারা অবৈধ অর্থের মালিক নন, যারা খুন খারাপের সাথে যুক্ত নন, যারা চাঁদাবাদের সাথে যুক্ত নন, যারা মাদক ব্যবসার সাথে যুক্ত নন, সেই সকল লোকদেরকে নিয়ে আগামী ইলেকশনে ইনশাআল্লাহ আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল সরকার গঠন করে এই দেশকে পিছনে ফিরে তাকানোর কোনো অবকাশ নাই। প্রিয় ভাই বোনেরা, শুধু নেতাদেরকে দেখে দেখলেই হবে না, আপনারা প্রত্যেককে নিজের বুকে হাত দিয়ে একবার জিজ্ঞেস করুন, আমি কতটুকু ভালো, আমি কতটুকু ভালো, আমি কতটুকু আমার দেশকে দিতে পারবো। আপনি যদি এই নিজের বিচার নিজে না করতে পারেন, আপনি অন্যের বিচার করতে পারবেন না। আমাকে হয়তো অনেকেই চিনেন না, আমি সেই 15 বছর যাবৎ হাসিনার বিরুদ্ধে সামরিক বাহিনীর একজন অবসরপ্রাপ্ত অফিসার হিসেবে প্রতিদিন এই হাসিনার পতনের জন্য কাজ করেছি। আপনারা হয়তো বিভিন্ন চ্যানেলে বিভিন্ন ভিডিওতে মিলিয়ন মিলিয়ন লোক আমার ভিডিও দেখেছে। 2রা আগস্ট আমি বিদ্রোহ ঘোষণা করেছিলাম হাসিনার বিরুদ্ধে, যেটা সর্বত্র প্রচার হয়েছে। উই রিভল্ট বলে 1971 সালে 25শে মার্চের সে গভীর রাতে উই রিভল্ট বলে মেজর জিয়াউর রহমান সেই পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছিলেন। আবার 23 সালে 10 সেপ্টেম্বর আমরা 25 জন সামরিক অফিসার আবার রিভল্ট বলেছিলাম সেই ক্ষেত্রে হাসিনার বিরুদ্ধে। আপনারা সেটা জেনে থাকবেন। আমরা 25 জন অফিসার বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জয় করেছিলাম, যে সময়ে রাস্তাঘাটে কোনো লোক পাওয়া যায়নি, যে সময়ে অনেক পলিটিশিয়ান টাকা দিয়ে জেলখানায় গিয়েছে। আমরা সেই সময় সিরিজ নিয়ে গিয়েছি। সুতরাং এই জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত দল, যে দলের মধ্যে সততা, আন্তরিকতা, বিশ্বস্ততা, দেশপ্রেম, এই ধরনের লোকদেরকে মূল্যায়ন করা হয় এবং আগামী নির্বাচনও তাই মূল্যায়ন করা হবে। 31 দফা দাবি তাই বলে। সুধীমণ্ডলী, আমি আজকে শেষ কথা বলে যাচ্ছি। আমি সিলেট থেকে এসেছি। সিলেট আমার অত্যন্ত প্রিয় জায়গা। আমি পুরো 4 বছর জালালাবাদ সেনানিবাসে স্কুল অফ ইনফ্যান্ট্রি এন্ড ট্যাকটিক্স এর প্রশিক্ষক ছিলাম। মিসাইল চালু করেছে আমার বাংলাদেশে। মিসাইল আমার হাত দিয়ে বাংলাদেশে চালু হয়েছে সেই 1989 সালে সাল থেকে 93 সাল পর্যন্ত। এই জায়গার প্রতি আমার একটা বিশেষ মায়া মমতা আছে। গত মাসেও ক্যান্টনমেন্টে এসেছিলাম আমার ফ্যামিলি নিয়ে। আমি 4-5 দিন সেখানে ছিলাম ঈদের পর। আমার খুব ভালো লাগেছিলেন। আপনারা এই দেশ গড়ার পিছনে আপনাদের অসংখ্য অবদান, সেই অবদানকে স্মরণ করে আপনারা এমন একটা উদাহরণ সৃষ্টি করবেন যে সিলেটবাসীর কথা যাতে সর্বত্র বলা যায়, এই সিলেটের মতো মানুষের মতো তোমরা মানুষ হও। এটি পারবেন আপনারা? আপনাদের ঐতিহ্যবাহী একটা সিলেট। এই সিলেট নতুন করে গড়ে ওঠা কোনো জেলা নয়, এটা ঐতিহ্যবাহী একটি জেলা, বৃহত্তর জেলা। সুতরাং এই সিলেটের উদাহরণ দিয়ে আমরা সারা বাংলাদেশকে একটি আদর্শ বাংলাদেশ, সোনার বাংলাদেশ গড়ে তুলবো ইনশাআল্লাহ। আমার জন্য দোয়া করবেন, আমি মালিক ভাইয়ের জন্য দোয়া করি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ এবং বাংলাদেশ জিন্দাবাদ। আল্লাহু আকবার। সুপ্রিয় উপস্থিতি, আমরা সবার কাজ প্রায় শেষ পর্যায়ে চলে আসছি। যার বক্তব্য শোনার জন্য আপনারা দীর্ঘ সময় থেকে অধীর আগ্রহে অপেক্ষা করছেন, ছাত্র দলের সোনালী ফসল, বাংলাদেশ জাতীয় ছাত্র দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক বিপ্লবী সভাপতি, বাংলাদেশ জাতীয় স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক বিপ্লবী সভাপতি, বাংলাদেশ জাতীয় দল বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম যুগ্ম মহাসচিব জনতা জনাব হাবিবুল নবী খান সিলেট ভাইকে বিশেষ বক্তার বক্তব্য নিয়ে আসার জন্য সবিনয় আহ্বান জানাচ্ছে।
এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা জনাব তারেক রহমানের ঘোষিত একটি দফা দাবি, একটি দফা বাস্তবায়নের লক্ষ্যে আজকের এই আলোচনা সংক্রান্ত আমাকে সভাপতিত্ব করছেন আলহাজ এম এ মালিক, ইউপি বিএনপির সংগ্রামী সভাপতি উপস্থিত আছেন স্বৈরাচার এরশাদ বিরোধী ছাত্র আন্দোলনের সর্বস্তরের নেতাকর্মী ভাই এবং বোনেরা, হয়েছে সবার স্লোগান শেষ হয়েছে তো নাকি? হ্যাঁ, এটা একটু বসে। এমনি একটু গরম পড়েছে, একটা রুমের ভিতরে এত চিৎকার করলে আমাদেরও কথা বলতে সমস্যা, আপনাদেরও সমস্যা কথা শুনতে। আমার বক্তব্যের শুরুতে কিছুদিন আগে 2-3 দিন আগে যে একটি দুর্ঘটনা সমগ্র জাতিকে দুঃখের সাগরে ভাসিয়ে দিয়েছে, সেই ছোট ছোট বাচ্চা, শিক্ষক এবং অভিভাবক যারা এই মর্মান্তিক দুর্ঘটনায় জীবন হারিয়েছেন, তাদের আত্মার মাগফিরাত কামনা করছে। মহান আল্লাহ তাআলা যেন তাদেরকে নসিব করেন, তাদের কবরকে জান্নাতের বাগান বানিয়ে দেন এবং যে বাবা মারা তাদের সন্তানকে হারিয়েছে, কি বলে তাদের সান্ত্বনা দেব সে ভাষা আমাদের কাছে নেই। সেই বাবা মা, সেই পরিবার যেন এই শোককে ধারণ করবার মতো শক্তি অর্জন করে, মহান আল্লাহ তাদের তুমি সেই শক্তি দিয়ে দেন। এবং যে বাচ্চারা, যে মানুষেরা এখনো হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন, আমরা দোয়া করব মহান আল্লাহ তাআলা যেন তাদের কষ্ট লাঘব করে দিয়ে তাদের স্বাভাবিক জীবনে ফিরে যাবার তৌফিক দান করেন। ভাই আমার, এবার বলেন আপনারা কেমন আছেন? সবাই কেমন আছে? ভালো আছেন না? কি কষ্টকর একটি সময় আমরা অতিক্রম করে এসেছি। এখানে মামলা ছাড়া মানুষ আছে? আছে?
মামলা ছাড়া কেউ আছে? কিছুদিন আগেও আচ্ছা, এবার মামলা ছিল এবং আছে এমন মানুষ হাত তুললেন তো দেখি কতজন আছে? আছে না? সারাক্ষণ আতঙ্কে থাকতে হতো কখন পুলিশ ধরে। রাতে বাড়িতে থাকা যেত না। যাও একটু সাহস নিয়ে কোন সন্তান বাড়িতে যেতেন, মার হাতে একটু খাবার খাবো, ঠিক মাঝ পথে আহা প্লিজ এইভাবে ডিস্টার্ব করলে তো আমরা কি ভাইরা, কি হলো, সমস্যা কি? এই যে শোনো, আমি বলি, এই যে শান্ত হয়ে যারা বসে আছে এদের জন্য কোনো বদনাম হয় না দলে। এই যে দুই একজন যারা এখানে ডিস্টার্ব করছে তারা বাইরে গিয়েও ডিস্টার্ব করে, ওদের কারণেই দলের বদনাম হয়। খোঁজ নিয়ে দেখবা এরা 5 তারিখের পরে দলে ঢুকেছে। ঠিক বলেছি আমি? ভাইরাবার যাও, একটু শখ হতো একটু মার হাতের একটু খাবার খাবো। যাও, কিছুক্ষণের জন্য বাড়িতে গেছে, মা খুব আদর করে তার সন্তানকে খাইয়ে দিচ্ছেন। কেবল দুটো গাছ, কি বলেন কি বলেন, খাবার তুলে দেয় হাতের মধ্যে। আমার ক্যামেরা লেন্সের সামনে যাই হোক, দুবার তুলে দিয়েছে, তৃতীয়বার দরজায় নক, এসেছেন পরিক্রমা পুলিশ বাহিনী। খালি গায়ে মুজিব কোটটা পরা বাকি ছিল। মার সামনে থেকে টানতে টানতে সন্তানকে ধরে নিয়ে গেছে। মাঝ রাতে বাড়িতে অভিযান চালিয়েছে, সন্তানকে ধরবার জন্য পায় নাই, বাবা মাকে অজস্র ভাষায় গালিগালাজ করেছে। ভাইকে পায় নাই, আর এক ভাইকে ধরে নিয়ে গেছে, স্ত্রীকে শাসিয়েছে, সন্তানকে শাসিয়েছে। এইসব তো নিত্যদিনের ঘটনা। এখন একটু বাড়িতে ঘুমানো যায়, একটু নতুন নতুন লোকজন একটু যাতায়াত শুরু করেছে মনে হয় বাসায়। যারা একসময় দেখলেও মুখ দিয়ে দিল, দেখলে তো কথা বলতে হবে, কথা বললেই তো বিপদ।
অনেক আত্মীয় স্বজনও আর আত্মীয় স্বজন ছিলেন না, হাওয়া হয়ে গিয়েছিলেন। দেখলেও মুখ ফিরিয়ে নিতেন, চিনলেও চিনতেন না। তারা অনেকেই এখন আসছে, তাই না? কি বলবেন বলেন? এটাই তো মানব চরিত্র। মানুষ স্রোতের গা ভাসিয়ে দিতে চায়, কারণ স্রোতে গা ভাসালে বাঁচা যায়। স্রোতের বিপক্ষে কেউ দাঁড়াতে চায় না, কিন্তু কেউ কেউ দাঁড়ায়, কেউ কেউ দাঁড়ায়। আপনারা দাঁড়িয়েছেন না? হাসিনার হায় রে ভাই চামচা। 15-16 বছর যেদিকেই তাকাতাম শুধু চামচা আর চামচা। টেলিভিশনের পর্দায় তাকালে চামচা, মোবাইলের স্ক্রিনে দেখলে দেখি চামচা। হযরত বানিয়ে ফেললেন, উনি নাকি হযরত। আপা, আপনি হলেন হযরত, আপনার মাঝেই বরকত। আমি এর মধ্যে প্রোগ্রামে এসেছিলাম, সেদিন মনে বলছিলাম, আমি জানি না, একদিন কি মনে করে টেলিভিশন তো খুব একটা দেখা হয় না, হঠাৎ করে দেখি যে টেলিভিশন একজন এমপি বক্তব্য দিচ্ছে। আমি কান পেতে শুনলাম, কি বলে এমপি সাহেব? তিনি বলছেন, আমার একদিন শখ হলো আমি পদ্মা সেতুর কাছে যাব। এরপর আমি পদ্মা সেতুর কাছে গেলাম, তারপর পদ্মা সেতু তখনও কমপ্লিট, পদ্মা সেতু 2-3টে স্প্যান বলে লাগানো বাকি আছে। আমি পদ্মা সেতুকে জিজ্ঞেস করলাম, ওহে পদ্মা সেতু, তুমি যে দাঁড়িয়ে আছো, স্থির ভাবে দাঁড়িয়ে আছো, তুমি কি শুধু ইট পাথরের তৈরি না? তোমার জীবন আছে, তোমার প্রাণ আছে, তোমার কথা আছে, তোমার কি আত্মসম্মান আছে? পদ্মা সেতু বলল, অবশ্যই আছে। এরপর পদ্মা সেতুকে বললাম, তোমার যে এই দাঁড়িয়ে থাকার সাহস, তোমার যে আত্মবিশ্বাস, এর মূলে কে? তখন পদ্মা সেতু লাফ দিয়ে উঠে নাচতে নাচতে বলল, শেখ হাসিনা, শেখ হাসিনা, শেখ হাসিনা। কত রকম চামচা। ব্যবসায়ীরা কে কেউ বললেন, আপা আপনি আজীবনের জন্য ক্ষমতায় থাকেন। একজন বললেন, আপা আপনি তো নীলকণ্ঠী, বিষ খেলেও হজম হবে না। সবাই যেমন যেমন এরকম চামচামিতে ব্যস্ত, স্রোতের মধ্যে গা ভাসিয়ে যায়। কেউ কেউ তখন রুখে দাঁড়ায়, দাঁড়ায় না? অশুভের কাছে কভু নত নহিস না, অসত্যের কাছে কভু নত নহিসি। ভয়ে কাঁপে কাপুরুষ, লড়ে যায় বীর। তেমনি একজন বীর হচ্ছেন আমাদের মালিক ভাই। চারিদিকে যখন সবাই চামচামিতে ব্যস্ত, ঠিক সেই সময় লন্ডনের মাটিতে 11 দিন অবরুদ্ধ করে রেখেছিলেন শেখ হাসিনা। কি ঠিক বলি আমি আজকে আপনাদের সময় আছে, আপনাদের হাতে কিছু বেসিক জায়গায় কথা বলা দরকার। হয়তো পুরনো কথা, কিন্তু কথাগুলো অনেকের জানানো দরকার। ইদানিং ছোট ছোট বাচ্চারা মাঠে নেমেছে তো, হ্যাঁ, ছোট ছোট বাচ্চারা মাঠে নেমেছে। ওরা তো অনেক কিছু জানে না। অনেক কিছুই জানে না, তাদেরকে কিছু কিছু বলা দরকার। ওরা জানে না বলেই মাঝে মধ্যে বলে ফেলে, যাহাই বিএনপি তাহাই অমলি। ওদেরকে ইতিহাসের কিছু সত্য, কিছু
তথ্য আমি দিতে চাই। ইতিহাসের কৌতুক, কেউ বলেন ইতিহাসের কৌতুক, আবার কেউ বলেন আনএক্সপেক্টেড ইভেন্টস ইন হিস্টরি। শেখ মুজিবুর রহমান নিঃসন্দেহে একজন বড় নেতা ছিলেন। আমাদের এই উপমহাদেশে নেতাদের একটা আউটফিট ছিল, একটা সাজসজ্জা ছিল, লম্বা লম্বা মোটা চওড়া চওড়া পায়জামা, পাঞ্জাবি, এর উপর এটা কি বলে কোটটাকে, কেউ বলে পেঙ্গুইন মাত্র কোট, কেউ বলে কি কোট, স্লিভলেস কোট, এই সামথিং আছে এরকম একটা পড়া, হাতে পাইপ। এগুলো উপমহাদেশের যারা নেতা ছিলেন সেই সময় বড় বড় নেতা তারা সবাই করতেন, উনিও করতেন। এটা অস্বীকার করবার সুযোগ নেই। ওনার কথা মতো এদেশের জনগণ ওনার অনেক কথা শুনেছে। তো ওনার সামনে পরীক্ষা আসলো 1971 সালে। ওনার সামনে পরীক্ষা আসলো, সে পরীক্ষায় উনি পাশ করবেন কিনা। 25 মার্চ রাতে আগে ওনার সামনে দুটি অপশন আসলো। যে অপশন দুটো ব্যক্তি মুজিব আসলে কেমন সেই পরীক্ষায় ছিল। একটি অপশন হচ্ছে যুদ্ধ দরজায় করাঘাত করছে, উনি কি বিষয়টি বুঝছেন কিনা। হানাদার বাহিনী চূড়ান্ত আঘাত হানবে 25 মার্চ রাত্রে, উনি বিষয়টি অবশ্যই জানেন। এখন উনি কি করবেন? উনি কি জনতাকে সাথে নিয়ে স্বাধীনতা যুদ্ধের লড়াইয়ে নামবেন, নাকি উনি সারেন্ডার করবেন? দুটো অপশন ওনার সামনে ছিল। বড় নেতা কি করলেন? বড় নেতা কোন অপশন বেছে নিলেন? স্বাধীনতা যুদ্ধের জন্য লড়াইয়ের পথটি উনি বাঁচলেন না, স্বাধীনতার পথটি উনি বাঁচলেন না, বরং কাপড় ব্যাগ জামা টামা গুছিয়ে নিয়ে ওনাদের হাতে সারেন্ডার করলেন। ভুল বলেছি আমি? ঠিক তেমনি সময়ে একজন অখ্যাত মানুষ, আমি অস্বীকার করবো না, আমরা অস্বীকার করবো না, সেই সময় উনি অখ্যাতই ছিলেন। উনি দেখলেন সারা দেশের মানুষ অসহায়, গ্রামের পর গ্রাম জ্বালিয়ে দিচ্ছে হানাদার পাকিস্তানি বাহিনী, বাবার সামনে সন্তানকে হত্যা করছে, সন্তানের সামনে মার সম্ভ্রম হানি করছে, টানতে টানতে রাজাকাররা আমাদের মেয়েদের ধরে ধরে হানাদার বাহিনীর ক্যাম্পে দিয়ে আসছে। ঠিক এমনি একটি সময় উনি দেখলেন বড় বড় নেতারা ছিল, তারা কই? ওনার চেয়েও বড় বড় অফিসার ছিল, তারা কই? কেউ নাই। উনি তো অখ্যাতই ছিলেন, রাষ্ট্র তো ওনার ছিল না। কিন্তু ঠিক সেই সময় নিজের স্ত্রী এবং সন্তানকে হানাদার বাহিনীর গান পয়েন্টে রেখে সেই মানুষটি, যে মানুষটি একজন অখ্যাত মানুষের মরবার কথা ছিল না, সেই অখ্যাত মানুষটি সবচেয়ে বিখ্যাত কাজটি করলেন, স্বাধীনতার ঘোষণা দিলেন। এটাই হচ্ছে ইতিহাসের কৌতুক। যুদ্ধ করবার ঘোষণা দেওয়ার কথা ছিল কার? যুদ্ধ শুরু করবার ঘোষণা ছিল কার? যুদ্ধ নেতৃত্ব দেবার ঘোষণা ছিল কার? যার ছিল, যাদের ছিল, সবাই পালিয়ে গেল, কিন্তু আমাদের নেতা জিয়াউর রহমান পালিয়ে যান নাই। তোমরা যারা বিএনপি এবং আওয়ামী লীগকে এক করে দেখতে চাও, তোমাদের অনেকগুলো তথ্য জানতে হবে, এগুলো তোমরা চাও। পালানোর অভ্যাস ওদের আজকের না,
আজকে না, চান্স পালিয়ে পালায়, কখনো আন্দোলন থেকে পালায়, কখনো দেশ থেকে পালায়। দেখেছেন না 86 সালে? আহারে, এই তো খোকন ভাই এখানে আছেন। খোকন ভাই সেই সময় আন্দোলনের অগ্রভাগে ছিলেন। এরশাদের পতন কিন্তু 86তেই হয়ে যায়। ঠিক সেই সময় লং ড্রাইভে গিয়ে এরশাদ সাহেবকে বললেন, আমি রাজি। কিসে রাজি? রাজি তো অনেক বিষয়ে রাজি হয় মানুষ। এরপরে আমরা দেখলাম জনগণের আন্দোলনের সাথে শেখ হাসিনা পালিয়ে গেলেন। 11 সময় সেদিন একটি মিটিং এ বলেছি বক্তব্য, আমি যেখানে খবর ভাইয়ের সকল ভাই দেবী মেয়াদ বিস্তারিত আলোচনায় যাচ্ছি। 11 সময় বেগম খালেদা জিয়াকে বলা হলো, আপনি প্রধানমন্ত্রী হবেন, আমরা ব্যবস্থা করছি। আমি বেগম খালেদা জিয়া বললেন, জনগণের ভোট ছাড়া ক্ষমতা বিএনপি কখনোই বিশ্বাস করে না। ওরা বলেছিল, আমরা 2 সন্তানকে হত্যা করবো যদি আমাদের সাথে না আসেন। উনি বললেন, আমাদের সন্তান, আমার সন্তানকে আপনারা হত্যা করলে করতে পারেন, আমি 16 কোটি মানুষের মাঝেই আমি আমার সন্তানকে খুঁজে দেব। কিন্তু সে একই প্রস্তাব, যে প্রস্তাবটাকে বেগম খালেদা জিয়াকে দেওয়া হলো, বেগম খালেদা জিয়া তাদের গেটটা আউট করে বের করে দিয়েছিলেন। সেখানে যারা ছিল তারা সবাই জানে, দেখেছে কি মিসবিহেভ করেছিলেন বেগম খালেদা জিয়া, তাদের তাড়িয়ে দিয়েছিলেন। তার কারণ তারা একটা অন্যায় প্রস্তাব, যে প্রস্তাব এদেশের মানুষের বিপক্ষে, সেরকম একটি প্রস্তাব দিয়ে বেগম খালেদা জিয়ার কাছে গিয়েছিল। অথচ একই প্রস্তাব সানন্দে গ্রহণ করে ওই পালিয়ে যাওয়া নেত্রী হাতে মেহেদি মেখে লাফিয়ে লাফিয়ে সেদিনও কিন্তু পালিয়ে গিয়েছে। এদের আসলে কি মানে কি বলা যায়, বলা তো কি। আর এবারে আমরা কি দেখলাম, শেখ মুজিবের মেয়ে নাকি পালায় না। মিটিং এ বলেছিলাম, যে দৌড়টা দিলে, দৌড়টা যদি অলিম্পিকে দিতেন তাও তো একটা স্বর্ণ পদক আছে। পালিয়ে গেলেন নির্দর্পে। শুধু একা না, গোষ্ঠী শুদ্ধ পালিয়ে গেছে। নাই কই, তার আত্মীয় স্বজন আছে কেউ? তারপরে শেখ হেলাল, তারপরে কারা কারা আছে, তাপস, তারপর তার বোন। ইস, বোন সারাক্ষণ থাকতো, তাদের পার্সেন্টেজ না দিলে কেউ কাজ পেত না। এখানে যারা ব্যবসায়ী আছেন কেউ নাই, সব পালিয়ে গেলেন, সব শুদ্ধ পালিয়ে গেলেন। আমি জানি না এখন যারা আওয়ামী লীগ করে তারা কিভাবে আওয়ামী লীগ করে। আপনাদের বিপদের মুখে ফেলে দিয়ে আপনাদের যে নেত্রী পালিয়ে গেলেন, দোহাই লাগে তাকে আর নেত্রী বলে সম্বোধন করবেন না। আমাদের নেত্রী তো কখনো পালিয়ে যান নাই। আমাদের দলের নেতা কর্মীদের ফেলে আমাদের বেগম খালেদা জিয়া তো পালিয়ে যান নাই। আজকে আসার সময় মোবাইলে দেখলাম এক ছাত্রলীগ নেতা দুধ দিয়ে গোসল করে আওয়ামী লীগ নাই, ভেজাল দুধ না আসল দুধ খেয়ে দেয়। হ্যাঁ, ময়লা দিলে ময়লা যায় না। তারপরে যদি দেখেন আপনাদের মধ্যে কোন আওয়ামী লীগের দল সারকে হাসিনারে গালিগালাজ করে, তার দলের ধিক্কার জানিয়ে একটু খাঁটি দুধ দেওয়ার চেষ্টা করেন, সাপ্লাই দেওয়ার চেষ্টা করেন। ভাই আমার, এরপর আসেন ইতিহাসের কৌতুক বলতে আমি কি বোঝাতে চেয়েছি, অথবা আনএক্সপেক্টেড ইভেন্টস ইন হিস্টরি। শেখ মুজিব তার জীবনে জনগণের জন্য সংগ্রাম করেছেন, গণতন্ত্রের জন্য স্বৈরতন্ত্রের বিরুদ্ধে সংগ্রাম করেছেন, আমরা দেখেছি। কিন্তু সেই শেখ মুজিব স্বাধীনতা যুদ্ধের পরে যখন ক্ষমতা হাতে পেলেন,
ইংরেজিতে বলে if you want to test a man's character you better give him some power। আপনি যদি কোনো মানুষকে ভালো না মন্দ তা বুঝতে চান, জানতে চান, তাহলে তার হাতে একটু ক্ষমতা দিয়ে দেখেন সে ক্ষমতাকে কিভাবে ব্যবহার করে। যে মানুষটি মিছিল মিটিং করেছে, জেল খেটেছে, সেই মানুষটি যখন ক্ষমতায় আসলেন তার কাজ কি ছিল? এই দেশের মানুষকে যে স্বৈরতন্ত্রের, পাকিস্তানি স্বৈরতন্ত্রের যারা আবদ্ধ ছিল তাদেরকে গণতন্ত্রের সুবাতাস দেওয়া ছিল না? ছিল কিনা? যে মানুষগুলো খেতে পারেনি তাদের মুখে খাবার তুলে দেওয়া, যে মানুষগুলো কথা বলতে পারেনি তাদের কথা বলার সুযোগ করে দেওয়া। উনি তো দেখেছেন, উনি তো মাঠে ছিলেন, উনি তো নেতা ছিলেন। কি আশ্চর্য! উনি ক্ষমতায় এসে সবার আগে যে জনগণ তাকে নেতা বানালো, আপনি পালিয়ে গিয়েছিলেন, তারপরেও জনগণ, আপনি এয়ারপোর্টে গিয়ে লক্ষ লক্ষ জনগণ আপনাকে সম্বর্ধনা দিয়েছে। যে জনগণ আপনাকে নেতা বানিয়েছে সেই জনগণের গলা প্রথমেই এসে ঠিক চেপে ধরলেন বাদশা। আসেন পক্ষান্তরে জিয়াউর রহমান দেখে, আমরা তো বলি না জিয়াউর রহমান ক্যান্টনমেন্ট থেকে আসেন না, উনি একসময় সামরিক বাহিনীতে ছিলেন। উনি যখন জনগণ পরবর্তীতে ওনাকে যখন ক্ষমতায় বসালো, পৃথিবীর বুকে তেমন সামরিক স্বৈরাচারকে, সামরিক শাসককে দেখেছি তারা প্রথমেই গণতন্ত্রের গলা টিপে ধরে, পত্রিকা বন্ধ করে দেয়, সকল মানবিক অধিকার গুলো কেড়ে নেয়। অথচ আমরা দেখলাম সামরিক ছাউনি থেকে এসে জিয়াউর রহমান বাংলাদেশে গণতন্ত্রের অবাধ ব্যবস্থা করে দেন। শেখ মুজিব পার্লামেন্টের দরজা বন্ধ করে দিয়েছিলেন, জিয়াউর রহমান এসে সেই বন্ধ দরজা লাঠি মেরে খুলে দেবেন। দেখেন কার কি করার ছিল আর কে কি করল। This is the unexpected events of history. এটি একটি ইতিহাসের কৌতুক। কার কি করার ছিল সে কি করল, আর কার কি করার ছিল না সে কি করল। সুতরাং আজকে যারা বিএনপি নিয়ে কথা বলেন আপনাদের অনেক কিছু জানতে হবে। ভাই আমার, শেখ মুজিব যখন ক্ষমতায়, এই দেশের অনেক মানুষ তো সেই সময় তাকে নেতা বানিয়েছিল, অনেক মানুষ, যে সাধারণ মানুষ তাকে নেতা বানিয়েছিল। ওনার সময় লঙ্গর খেলায় সে মানুষরা, ক্ষুধার্ত মানুষদের সারি ঢাকা সহ সারা বাংলাদেশের রাস্তায় রাস্তায় দুর্ভিক্ষে মানুষ মরে পড়ে আছে, মানুষের রসের স্তূপ জমা হচ্ছে রাস্তায় রাস্তায়। আর আঞ্জুমানে মফিদুল ইসলামের মতো প্রতিষ্ঠানগুলো প্রতিদিন ট্রাকে শত শত মানুষ বোঝাই করে নিয়ে যাচ্ছে দাফন করবার জন্য। ঠিক সেই সময় শেখ মুজিব তার বাড়িতে তার সন্তানকে সোনার থালিতে বসে, সোনার থালিতে পায়েস নিয়ে সোনার চামচে খাইয়ে দিচ্ছে। যখন সারা বাংলাদেশে মানুষ মারা যাচ্ছে, ঠিক সেই সময় ওনার ছেলেরা হোটেল ইন্টারকন্টিনেন্টাল নিজ তলায় কাঁচের পাত্রে রঙিন তরলের ঝড় তুলছে। দেখেন, আর অন্যদিকে জিয়াউর রহমান ক্ষমতায় আসবার পর মাইলের পর মাইল হেঁটেছেন, ছেঁড়া কাপড় পরেছেন, নিজের কাপড় কেটে তার দুই সন্তানকে কাপড় চোপড় বানিয়ে দিয়েছেন। উনি পারতেন না, উনিও ওনার সন্তানদের সোনার ধারে খাওয়াতে পারতেন। পরবর্তীতে আমরা দেখেছি হোসেন মোহাম্মদ এরশাদ তার কাপড় আসত ফ্রান্স থেকে, তার পারফিউম আসত ফ্রান্স থেকে, তার জুতা আসত ইতালি থেকে, তার খাওয়ার পানি আসত স্পেন থেকে। জিয়াউর রহমান কি সেই জীবন যাপন করতে পারতেন না? যারা আজকে বিএনপি নিয়ে কথা বলো, তোমাদের আরো অনেক কিছু জানতে হবে, সময় কম। আর একটি বিষয় বলি, শেখ হাসিনা সেদিন
যখন বেগম খালেদা জিয়া ভীষণ অসুস্থ, খেয়াল আছে আপনাদের? আমরা সারাক্ষণ আতঙ্কে থাকতাম কখন কোন ব্যাড নিউজ পেতে আমাদের সামনে আসে। চিন্তা থাকতেন না? অনেক রাত আমাদের নির্ঘুম কেটেছে, হায় 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 আমাদের নেত্রী বাঁচবে তো। ঠিক আমরা যখন সভা একটার পর একটা সভা করে আসছি, যেমন আপনারা সভা করেছেন, আমরা একের পর এক সভা করে আমরা সরকারের কাছে দাবি জানিয়েছি, অবৈধ সরকারকে বলেছি আমাদের নেত্রী সংবিধান স্বীকৃত যে অধিকার আছে ন্যায্য চিকিৎসা পাওয়ার, সে অধিকারটুকু দিন, তাকে চিকিৎসার ব্যবস্থা করেন। উনি কি বললেন? এই শুনি যায় যায়, এই শুনি মরে মরে, বয়স তো 80 ক্রস করেছে, এমনি তো যাওয়ার সময় হয়েছে, এত কান্নাকাটি করে কি? এটি কোন প্রধানমন্ত্রী হতো, কোন দলের সভানেত্রীর কথা হতে পারে? ভাইরাবাদ দেখেন কিভাবে আমাদের নেত্রীকে সেদিন বাসা থেকে বের করে দিয়েছে। ওই সেই বাসা, মইনুল হোসেন রোডের সেই বাসা, তার স্বামী মৃত্যুর পর ওই বাসাতেই তিনি তার 2 সন্তানকে বড় করেছেন। ওই বাসার আনাচে কানাচে তার স্মৃতি ছিল। কোথাও ওই বাসার কোন কর্নারে তার স্বামী তার 2 সন্তানকে নিয়ে বসে গল্প করত, অথবা তার স্বামী তার সাথে বসে ওই বাসার ওই কর্নারে বসে গল্প করত। এই বাসায় বাচ্চাদের সাথে খেলেছে, তার বাচ্চাদের নানা স্মৃতি বিজড়িত সেই বাড়ি থেকে এক কাপড়ে শেখ হাসিনা সেদিন আমাদের নেত্রীকে বের করে দিতে এতটুকু আপনার মনে কোন সংকোচ তৈরি হয় না। অথচ 11-11 পরে যখন আপনাকে গ্রেপ্তার করা হলো, ওই ফখরুদ্দিন মহিউদ্দিন গং যখন আপনাকে গ্রেপ্তার করে নিয়ে গেল, আপনার দলে তো অনেক বড় বড় নেতা ছিল, কেউ তো আপনার জন্য বিবৃতি দেয় নাই, আপনার মুক্তি দাবি করে বিবৃতি দেয় নাই, বেগম খালেদা জিয়া বিবৃতি দিয়েছিলেন। সেই নেত্রীকে কিভাবে আপনি বের করে দিয়েছেন? ইতিহাসের কৌতুক দেখেন, দেখেন বেগম খালেদা জিয়াকে বাড়ি ছাড়া করেছিলেন, এখন আপনি তো বাড়িও ছাড়া দেশও ছাড়া। বেগম খালেদা জিয়ার মৃত্যু প্রত্যাশা করেছিলেন, সেদিন 16 কোটি মানুষ মহান আল্লাহ তাআলার কাছে হাত তুলে বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করেছে, আর আপনি তার মৃত্যু চেয়েছেন। আজকে দেখুন এই দেশের 16 কোটি মানুষ শেখ হাসিনা আপনার ফাঁসি প্রত্যাশা করে। বেগম খালেদা জিয়া মারা যান নাই, রাখে আল্লাহ, রাখে আল্লাহ। দেখেন ইতিহাসের আর একটি শিক্ষা, এটাকে আপনি বলতে পারেন আনএক্সপেক্টেড ইভেন্টস অফ হিস্ট্রি। মানুষ সরি, যাই হোক, সুতরাং মানুষ যেটা ভাবে সেটা হয় না। হাসিনা অনেক কিছু ভেবেছিলেন, সুখের লাগিয়ায় ঘর বাঁধিল, সুখের লাগিয়ায় ঘর বাঁধিল, অনলে পুড়িয়া গেল। কত আশা করেছে, 41 সাল ভাই আমার। সুতরাং ইতিহাসের কৌতুক কি হলো, একজন বাড়ি ছাড়া করলো, যিনি বাড়ি ছাড়া করলো তিনি হলো দেশ ছাড়া। এমনি ভাবে মালেক ভাই বক্তব্য শেষ করল। এই মালেক ভাই আমি একদিন টক শো দেখছিলাম, টক শোতে কথা কাটাকাটি হতেই পারে, টক শোতে কথা কাটাকাটি হতেই পারে। তিনি টক শোতে কি বললেন এই অপরাধে আমি দেখেছি। আপনি তো বক্তৃতা কেউ বললেন না, আমি দেখেছি মালেক ভাইয়ের বাড়িতে আগুন জ্বলছে, জ্বলছে না? সেই মালেক ভাইটা এখন নিজ বাড়িতেই আছে। যারা আগুন জ্বালিয়েছিলেন তারা কোথায় আছে?
এটাই ইতিহাসের শিক্ষা, এটাই ইতিহাস। সময় সংক্ষিপ্ত। খোকন ভাই, স্বপন ভাই বক্তব্য রাখবেন। আমি আর একদিন আপনাদের সামনে এসে বিস্তারিত আলাপ করতে হবে। এখন আমাদের অনেক আলাপ করতে হবে, কারণ ছোট ছোট কিছু বাচ্চা মেয়ে হয়েছে, এরা জানে না টানে না, হুট করে একটা কথা বলে কোথায় বিএনপি, কোথায় আওয়ামী লীগ, কোথায় জিয়াউর রহমান, কোথায় শেখ মুজিব। এগুলো তাদেরকে জানতে হবে, না জানলে তারা ভুল করছে। সেটি আমার হোক দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, বাংলাদেশের অহংকার তারেক রহমান জিন্দাবাদ। ধন্যবাদ। ধন্যবাদ জনাব হাবিবুল নবী খান সিয়াল ভাই গুরুত্বপূর্ণ বক্তব্য রাখার জন্য। এই পর্যায়ে প্রধান বক্তার বক্তব্য রাখবেন। বক্তব্য রাখার জন্য আমি আহ্বান জানাচ্ছি জাকসুর সাবেক চিফ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব, সাবেক এমপি, সাবেক ছাত্রদলের সোনালী ফসল, জননেতা খায়রুল কবির সুকুমন। জননেতা খায়রুল কবির সুকুমন। বিসমিল্লাহিররহমানিররহিম। বিএনপির চেয়ারপারসন, বিএনপি দলের সাবেক প্রধানমন্ত্রী, মাদার অফ ডেমোক্রেসি, জনতার মা, অবশ্যই দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুচিত্রা ও আমাদের বিএনপির একটি চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত একটি দফা রাষ্ট্রীয় সংস্কার মেরামতের বাস্তবায়ন ও অতি সম্প্রতি মাইলস্টোন স্কুলে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে যে সকল শিশু, শিক্ষক, শিক্ষার্থী প্রাণহানি করেছে, মর্মান্তিক প্রাণহানি করেছে, তাদের বিধি আত্মা এবং তাদের সুস্থতা কামনায় আয়োজিত আজকের এই দোয়া আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, এই এলাকার এই সিলেটের জাতীয় মানুষের নেতা, আমাদের অত্যন্ত প্রিয় সহকর্মী, যার সাথে আমাদের ৮০ দশকের পরিচয় হয়েছিল, সেটা তার এরশাদ বিরোধী আন্দোলন করতে গিয়ে সেই যখন আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাকসুতে ছিলাম, সেই তার আগের থেকেই সেই আপনাদের এই এলাকার মানুষের অহংকার, গর্ব, আপনাদের প্রাণপ্রিয় নেতা, বিএনপির মাননীয় চেয়ারপারসন, উপদেষ্টা পরিষদের অন্যতম সদস্য, যুক্তরাজ্য বিএনপির সংগ্রামী সভাপতি, গত দীর্ঘ ১৬ বছর ফেসিবাদ বিরোধী আন্দোলনের পরীক্ষিত নেতা, নির্যাতিত নেতা জনাব আলহাজ আব্দুল এ মালিক ভাই উপস্থিত আছেন। আজকে অনুষ্ঠানের মাননীয় প্রধান অতিথি, আমার প্রিয় সহকর্মী, বিএনপির মাননীয় চেয়ারপারসন, উপদেষ্টা পরিষদের অন্যতম সদস্য, সাবেক প্রখরযাত্রা তথ্যকর ছাত্র নেতা, ৯০ সফল ছাত্র গণঅভ্যুত্থান অন্যতম রূপকার, জাতীয় বীর, গণমানুষের নেতা, সাবেক সংসদ সদস্য, সংগ্রামী জননেতা, আমার অত্যন্ত প্রিয় সহকর্মী, জাতীয় নেতা, সংগ্রামী জননেতা জনাব জহিরুদ্দিন স্বপন ভাই উপস্থিত আছেন। আজকের অনুষ্ঠানের সম্মানিত বিশেষ অতিথি, আমার স্নেহস্পতি, দীর্ঘ ১৬ বছর আন্দোলনের, স্বৈরাচারের সব বিরোধী আন্দোলনের, সকল গণতান্ত্রিক আন্দোলনের রাজপথের লড়াকু সৈনিক, ৯০ সফল ছাত্র গণঅভ্যুত্থানের আরেক রাজপথের লড়াকু সৈনিক, রূপকার, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জাতীয় নির্বাহী কমিটি সংগ্রামী যুগ্ম মহাসচিব, ছাত্র দলের সাবেক সফল সংগ্রামী সভাপতি, বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সাবেক সফল সভাপতি, সংগ্রামী জননেতা জনাব হাবিবুল নবী খান সোহেল উপস্থিত আছেন। আমাদের আরেকজন এখানে একজন সামরিক সাবেক কর্মকর্তা, বিএনপি নেতা, কর্নেল অবসরপ্রাপ্ত আব্দুল হক সাহেব উপস্থিত আছেন। এই এলাকার শ্রীমঙ্গল
পৌরসভার সাবেক সভাপতি আমাদের মহসিন মিয়া মধু সাহেব, উপস্থিত সম্মানিত আলোচকবৃন্দ, উপস্থিত সম্মানিত শ্রোতৃবৃন্দ, সম্মানিত সাংবাদিক বন্ধুরা, উপস্থিত প্রিয় ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি প্রথমে যাদের রক্তের বিনিময়ে আমরা ফেসিবাদ মুক্ত পরিবেশ পেয়েছি, আমরা গণতন্ত্রের অভিযাত্রা শুরু হয়েছে, সেই সকল শহীদ, বিশেষ করে আবু সাইদ থেকে শুরু করে ওয়াসিম আকরাম থেকে শুরু করে যারা আমাদের আত্মহত্যা দিয়েছেন, জীবন উৎসর্গ করেছেন, সেই সকল বীরদের বিধি আত্মার প্রতি আমি গভীর শ্রদ্ধা নিবেদন করছি। আমি বক্তব্য প্রলম্বিত করব না, কারণ একটি এখন প্রায় দুপুর 3:42 বাজতে চলছে। একটি কথা আছে না, আমাদের বিখ্যাত কবি সুকান্তের একটি কথা আছে যে ক্ষুধার রাজ্যে পৃথিবী গতময় পূর্ণিমা ছাড়া যেন জল ছান্দরূপী। আপনারা এখন প্রায় 3:42 বাজতে চলছে, আপনারা ধান্যবোধ করবেন, তারপরে আরো অনেক অনুষ্ঠানের সামনে যাবেন। তাই ইতিপূর্বে আমার হাবিবুল নবী খান সহ অত্যন্ত চমৎকার ভাবে তার বক্তব্য তিনি উপস্থাপন করেছেন। তারপরে আমার বক্তব্য প্রলম্বিত করার কোন সুযোগ নেই, আমি অতি সংক্ষেপে শেষ করব। প্রিয় বন্ধুরা, আমাদের আজকের যে বিষয়বস্তু, আজকে যে আলোচনার বিষয়বস্তু, সেটা হলো আমাদের নেত্রীর সুস্থতা এবং নেতৃত্ব রাষ্ট্র সংস্কারে তিনি কেন অসুস্থ হয়েছেন এটা আমরা সবাই জানি। ফেসিবাদ বিরোধী আন্দোলন করতে গিয়ে, আপসহীন লড়াই সংগ্রাম করতে গিয়ে তার উপর যে অন্যায়, অত্যাচার, নিপীড়ন, নির্যাতন হয়েছে, বিনা কারণে বিনা অপরাধে তিনি দীর্ঘ 6 বছর তিনি কারাগারে নির্যাতিত হয়েছেন, বিনা কারণে বিনা অপরাধে। যে ক্যাঙ্গারু আদালতে থাকে, মিথ্যা মামলা দিয়ে তাকে 5 বছরের জায়গায় 10 বছর সাজা দিয়ে তাকে বিনা কারণে তাকে জেলখানে রেখে তাকে বিনা চিকিৎসা তাকে হত্যা করতে চেয়েছিল। আপনারা দেখেছেন তার উপরে কি অত্যাচার নির্যাতন হয়েছে, কতগুলি 36টি মামলা দেওয়া হয়েছিল। শুধু তাই নয়, আমরা দেখেছি যে তাকে বিদেশে যাওয়ার ক্ষেত্রে তার বাধা সৃষ্টি করা হয়েছিল, তার চিকিৎসা না দিয়ে তাকে ধীরে ধীরে হত্যা করার চেষ্টা করা হয়েছিল। আল্লাহ শেষ সময়তে তিনি এখনো বেঁচে আছেন, তিনি এখনো অসুস্থ রয়েছে। আজকেও তিনি হাসপাতালে তিনি ভর্তি হয়েছেন, গতকালকে গভীর রাতে তাকে আমার হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রিয় বন্ধুরা, আমরা মোহাম্মদ দোয়া করবো তিনি যেন দ্রুত আমাদের মধ্যে সুস্থ হয়ে ফিরে আসেন, এবং যারা এই গত 2 দিন আগে মাইসুর স্কুলে যারা হয়েছে, যারা নিয়োগ হয়েছে, তাদের জন্য আমরা দোয়া করবো যে এই দীর্ঘ 16 বছর আন্দোলনে যারা আপনাদের আত্মদিন দিয়েছে 2,000 বেশি, তাদের জন্য আমরা দোয়া করবো। আল্লাহ তাদের জন্য সর্বোচ্চ করেন, এবং যারা আহত আছেন তারা দ্রুত যেন সুস্থ হয়ে তারা আমাদের মধ্যে ফিরে আসেন। প্রিয় বন্ধুরা, তারপর হলো একটি রাষ্ট্র সংস্থা। আমি শুধু সংক্ষেপে বলবো, আমাদের জয়ন্তী সমন্বয় অত্যন্ত প্রথম বক্তা, উনি ভালো বলবেন। আমি শুধু বলতে চাই, একটি রাষ্ট্র সংস্কারের বিষয়, রাষ্ট্র সংস্কারের সবচেয়ে বাংলাদেশে আজকে রাষ্ট্র সংস্কারের কথা বলা হচ্ছে, বিচারের কথা বলা হচ্ছে, সবচেয়ে বেশি সংস্কারের কাজ করেছে বিএনপি। এবং আমাদের বিচার এবং সংস্কারের চলমান প্রক্রিয়া এটা চলমান চলতেই থাকে। এই চলমান প্রক্রিয়ার মধ্যে আমরা দেখেছেন যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান কোথাও আমরা দেখেছেন একদলীয় শাসন ব্যবস্থাকে বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তন করিয়েছেন, এবং আমরা দেখেছেন পরবর্তীতে বেগম খালেদা জিয়া রাষ্ট্রপতি শাসিত সরকার থেকে আপনাদের প্রধানমন্ত্রী শাসিত সরকার প্রতিনিধিত্ব করেছেন, সংসদীয় তিনি প্রবর্তন করেছেন, এবং আমাদের আইন বিভাগ এবং বিচার বিভাগে তিনি সংস্কার করেছেন, এবং কোন জায়গায় রাজ্যে যে করে নাই। আপনারা দেখেছেন নির্বাচন কমিশনকে সংস্কার করেছেন। আজকে আমরা দেখলাম যে পরিবর্তিত পরিস্থিতিতে তারা চাচ্ছেন সংস্কার এবং বিচারের কথা বলে তারা দৃশ্যমান না হলে তারা বলছেন যে নির্বাচন করতে চাচ্ছেন না। কিছু কিছু দল বলছেন যে দৃশ্যমান হতে হবে বিচার। দৃশ্যমানে কি রয়েছে? কদিন আগে দেখেছেন আমাদের
আমাদের সংসদীয় আমাদের যে কমিটি হয়েছে, যে কমিটির মধ্যে আমাদের কাছে আগে গিয়েছে তিনিও বলেছে যে বিভিন্ন সকল সংস্কার করে দিয়ে রাষ্ট্রীয় সংস্কারের প্রয়োজন রয়েছে। আমরা সংস্কারের একটি দল সূত্রে বেগম খালেদা জিয়া আমরা দেখেছিলেন যে উনি 2017 দিয়েছিলেন 30 বিষয়, পরবর্তী 2022 দিয়েছেন আমাদের নেতা একটি চেয়ারম্যান বর্তমান 27 দফা রাষ্ট্র সংস্কার দিয়েছেন, পরবর্তীতে 2024 দফা দিয়েছেন একটি দফা রাষ্ট্র সংস্কার, 2023 সেই একটি দফা রাষ্ট্র সংস্কার মধ্যে সবই রয়েছে, অধিকাংশ কিছু বিষয় রয়েছে এবং সব মনে রেখেছেন যে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর মধ্যে আমাদের যে ভারসাম্যের কথা বলেছেন, প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির ভারসাম্য করেছেন, প্রধানমন্ত্রী পরপর দুবার প্রধানমন্ত্রী রাষ্ট্রের প্রধানমন্ত্রী হতে পারবেন না এবং শুধু তাই না উচ্চ কক্ষ এবং নিম্ন কক্ষের দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট শুধু তাই না অতি সম্প্রতি দেখেন অনেক পদে তারা কিভাবে পিআরের কথা বলে আমরা দেখতে পাচ্ছি যে না এক ব্যক্তি দলীয় প্রধান ব্যক্তি প্রধানমন্ত্রী হতে পারবেন না, পদে পদে বিএনপি সংস্কারের কথা বলে বিএনপিকে আস্তে পিছিয়ে বেঁধে ফেলার জন্য বিএনপিকে কিভাবে বাদ দিয়ে মাইনাস করে নির্বাচন বন্ধ করা যায়, আগামী দিনে বিএনপিকে বাদ দিয়ে রাষ্ট্রীয় ক্ষমতায় পুনরায় যাওয়ার চিন্তা করছেন। অনির্বাচিত যে সরকাররা বছরের পর বছর 10 বছর 5 বছর কিভাবে রাষ্ট্রীয় ক্ষমতায় থাকা যায় তার জন্য সমস্ত ফন্দি ঠিকই রাখছেন। এই বাংলাদেশে বিএনপিকে ছাড়া কি নির্বাচন হবে? আমরা অনেক ধৈর্য সংসদের পরিচয় দিয়েছি। তারেক রহমানের সাথে এই যখন আমরা কথা হচ্ছিল আমরা বলছিলাম ডিসেম্বরের নির্বাচন, আমাদের একটি চেয়ারম্যান আর সেই আমাদের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ইন্টারিম গভর্নমেন্টের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস বলছিলেন যে আগামী 2026 জুনে নির্বাচনের কথা বলছেন। আমরা বলছি না নির্বাচন ডিসেম্বরে হতে হবে। এই নিয়ে যখন টানাপোড়েন চলছিল এই সরকার অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা বুঝতে পেরেছেন বিএনপি ছাড়া আলোচনা না করে দেশের নির্বাচন করা সম্ভব নয়, দেশ চালানো সম্ভব নয়। তাই তিনি লন্ডনে গিয়ে একটি চেয়ারম্যানের সাথে ঐতিহাসিক বৈঠক করে উনি সিদ্ধান্ত নিলেন আগামী 2026 ফেব্রুয়ারি মাসে একটা আলোচনা হয়েছে। এই আলোচনায় বাংলাদেশের মানুষের মনে শক্তি নিঃশ্বাস ফেলেছেন, যে মানুষের মধ্যে যে উৎকণ্ঠা উদ্বেগ একটি সংখ্যা ছিল যে নির্বাচন নিয়ে দেশে একটি অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করার যে পতিত ফেসিস্টের ঘটনা যেটি গভীর চক্রান্তে লিপ্ত হয়েছিল, সেই চক্রান্তের হাত থেকে দেশ হয়তো একটি শান্তিপূর্ণ পরিবেশে ফিরে এসেছে। আমরা যখন দেখলাম নির্বাচনী প্রক্রিয়া চলছে, যে নির্বাচন মধ্যে দিয়ে জনগণ 16 বছর নির্বাচন ভোট দিতে পারেন নাই। আমরা কি ভোট দিতে পেরেছেন? 16 বছর পেরেছেন? আমরা ভোট দিতে পারেন নাই। ভোট 2008 সালে 57 নির্বাচন হয়েছে। 2014 বিনা ভোটে 154 জন প্রার্থী তারা বিজয়ী করেছে। 2018-তে আমরা দেখেছি দিনের ভোট না ফেলেছে। 2024-এ আমি আর দামি কি নির্বাচন ভোট দিতে পেরেছেন? আপনারা কি ভোট দেওয়ার জন্য অধীর আগ্রহ অপেক্ষা করছেন না? তরুণ ছাত্র যুবকরা বসে আছেন না? সেই নির্বাচন কেন আপনি 1 বছর হতে চললো, কেন নির্বাচন হচ্ছে না? আপনাদের প্রশ্ন না? যদি যদি আমরা বিনাপতি সভাপতির অধীনে যদি 3 মাসে পৃথিবীর সবচেয়ে নিরপেক্ষ নির্বাচন হতে পারে, তাহলে কেন বিশ্ব পৃথিবী নোবেল বিজয়ী বিশ্ব বরণ্য ব্যক্তি ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারের অধীনে কেন 3 মাসে নির্বাচন হতে পারে নাই? কেন হতে পারে নাই? এই প্রশ্ন কি আপনারা করবেন না? তাহলে আজকে কার স্বার্থ সরকার রক্ষা করছেন? এই বর্তমান অন্তর্বর্তী গভর্নমেন্ট কার স্বার্থ রক্ষা করছেন? পক্ষপাত দুষ্ট পক্ষপাতমূলক আচরণ করার কারণে একটি অর্বাচীন দলকে একটি কচিকতা আসলে তাদেরকে বলা হয়, একটি তাদেরকে দিয়ে আজকে আমরা দেখতে পাচ্ছি দেশে অস্থিতিশীল পরিস্থিতি। একটি বড়বাদী ধর্মান্ধ গোষ্ঠী আজকে একটি ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। তারা নির্বাচনকে সামনে রেখে বিভিন্ন ফন্দি ঢুকিয়ে রাখছেন, বলছেন যে জাতীয় নির্বাচন আগে স্থানীয় নির্বাচন দিতে হবে। কেন? স্থানীয় নির্বাচনের জন্য কি 16 বছর আন্দোলন করেছিলাম, জাতীয় নির্বাচন করছিলাম। তা আজকে কেন এই জাতীয় নির্বাচন স্থানীয় নির্বাচন করতে হবে? কি আশেপাশে কোনো দেশে আছে প্রধানমন্ত্রী আমার দলের প্রধান আশেপাশে দেশে আছে না? পাকিস্তান, ভারত, শ্রীলঙ্কার ব্যাপারকে আছে না? এক ব্যক্তি প্রধানমন্ত্রী এবং আমাদের প্রধানমন্ত্রী এবং দলের দায়িত্বে কি আছেন না? দলের প্রধান এবং দেশের প্রধানমন্ত্রী আছেন। বাংলাদেশের ক্ষেত্রে হঠাৎ করে এইসব সংস্কারের
সাথে কথা বলবেন, তারা উচিত হলো একটা অস্থিতিশীল পরিস্থিতি নির্বাচনকে বন্ধ করে দেওয়া, যেন বিএনপি ক্ষমতা আসতে না পারে। যে জায়গায় ইলেকশন হলে এই মুহূর্তে নির্বাচন হলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল 280 আসন চোখ বন্ধ করে পাবে, সরকারি নির্বাচন করে। তাই বুঝতে পেরে তারা গোলাপানিকে মাছ শিকার করার জন্য, অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করার জন্য বিভিন্ন ইস্যু নিয়ে নৈতিক ইস্যু বলে আপনারা দেখেছেন। এই যে মিরপুরের একটি ঘটনা, মিরপুরের যে সুহার নামে ব্যবসায়িক একটি দলের ঘটনাকে কেন্দ্র করে দেখেছেন। আমাদের নেতার বিরুদ্ধে কিভাবে প্রকাশ হয়েছে আমরা দেখেছি, সামাজিক যোগাযোগে দেখেছি, মিডিয়াতে দেখেছি কিভাবে আমাদের নেতার বিরুদ্ধে সুরান বক্তব্য দিয়েছে, কি অসামরিক বক্তব্য দিয়েছে, আমাদের রক্তকরণ হয়েছে। আমরা তাদের উস্কানিতে পা দেই নাই, আমাদের ছাত্র সচেতনক দল কোন রকম প্রতিবাদ আমরা করতে দেই নাই, কারণ তারা তাদের সাথে পা দেই নাই। তারা জানে যে আমাদের পায়ে তারা দিয়ে একটি ঝগড়া করে তারা দেশে একটি জরুরি অবস্থা অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করে তারা দীর্ঘদিন ক্ষমতা থাকতে চায়। তারা চায় না যে একটি নির্বাচন হোক, অনির্বাচিত হাতে এই দেশটি নিরাপদ, অনির্বাচিত সরকারের হাতে নিয়ে জাতি নিরাপদ, গণতন্ত্র নিরাপদ, একমাত্র নির্বাচিত সরকারের হাতেই গণতন্ত্র নিরাপদ। তাই গণতান্ত্রিক সরকারের কোন বিকল্প নাই। তাই গণতান্ত্রিক সরকারের অধীনে এই দেশের নির্বাচন হতে হবে। আগামী ডিসেম্বরের মধ্যে আমাদের 1 মাসের মধ্যে আমি মনে করি যে এই অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচনের রূপ ন্যায় ঘোষণা করবে, সুনির্দিষ্ট তারিখ ঘোষণা করতে হবে। তাহলে এই অস্থিতিশীল পরিস্থিতি হয়ে পড়ছে, এই প্রতিটা সরকারের দূষণরা আমরা দেখতে পাচ্ছি তারা গোলাপানিতে মাছ শিকার করার জন্য অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করে আবার কি আমি বাংলাদেশ পুনর্বাসী খবর নিচ্ছেন। আজকে কথা বলে আমি বক্তব্য শেষ করবো। সেটা হলো আমরা দেখেছি যে তারেক রহমানের বিরুদ্ধে কথা বলার কারণ কি, যাদের যে জিয়া রহমানের যুদ্ধ চলছে তারেক রহমানের গ্রহণযোগ্যতা পুরো পৃথিবীতে। তাই আজকে যে বলছেন বিএনপির কোনো অবদান নয়, একটি দলই শুধু আন্দোলন করেছে, মাঠের আন্দোলনের ফসল এই সরকার সেটা বিনা পানি এখান থেকে এই জুলাইয়ের আন্দোলনে 16 বছর আন্দোলন করার কারণে আজকে এই সেনাদারি হাসিনা সরকার বাংলাদেশে পালিয়ে গিয়েছে। এই 16 বছরে বাংলাদেশে 60 লক্ষ আসামি আছে, 1.5 লক্ষ মামলা, 3,000-এর বেশি নেতা কর্মীদেরকে নিঃশঙ্কভাবে একটা জুডিশিয়াল কিলিং যেকেবারে বিচার বইয়ের মতো হত্যা করা হয়েছে, র্যাব পুলিশ দিয়ে হত্যা করা হয়েছে। আমার প্রিয় বন্ধু, এই এলাকার কৃতি সন্ধ্যা, সিলেটের কৃতি সন্ধ্যা, ইলিয়াস আলী, চৌধুরী আলম, সুমন সহ বেশি নেতা কর্মীকে নিষ্ঠুরভাবে আয়না করে নিয়ে গুম করেছে। তাদের পুরো হদিতে হলো তার পরিবার আমরা এখনো পাই নাই। এই ঘটনা ঘটিয়েছে এই আন্দোলন, এই দীর্ঘ 16 বছরের আন্দোলন, এবং বলেন যে তারেক রহমানের বিরুদ্ধে সোনা দিয়েছে। তাদেরকে বলতে চাই এই আন্দোলনের মাস্টার মাইন্ড কে ছিল বলেন? এই 16 বছরের আন্দোলনের মাস্টার মাইন্ড ছিল তারেক রহমান। তিনি বলেছেন টেক ব্যাক বাংলাদেশ। তিনি বলেছেন যদি তুমি ভয় পাও তাহলে তুমি শেষ, যদি তুমি এগিয়ে যাও তাহলে তুমি বাংলাদেশ। তুমি বলেছেন দেশ তাহলে কোন পথে ফয়সালা হবে না পথে, কে বলেছে? তারা তুমি বলেছেন নির্বাচনে না সিদ্ধান্ত কে নিয়েছে? দূরদৃষ্টি নেতৃত্ব দিয়ে প্রমাণ করেছেন এই সরকারকে হবে না। সরকার কি করেছেন? 2 দিন নয়, 3 দিন নয়, অন্য কোন দেশ সবার আগে বাংলাদেশ সেই নেত্রী এই একতার স্বীকার করার পর 24 ঘন্টার মধ্যে 18 ঘন্টা দেশের জন্য শ্রম দিয়েছে এবং দেশের জনগণকে, যুব সমাজকে, ছাত্র যুবককে, তরুণ সমাজকে উজ্জীবিত করেছে, অনুপ্রাণিত করেছে, সাহায্য দিয়েছে। সেই সাহসের মতো নেই, কিন্তু 1924 সালের সে 5ই আগস্ট স্বৈরাচার হাসিনা বাংলাদেশে পালিয়ে দিতে বাধ্য হয়েছে। সেই কৃতিত্বের দাবিটা আমাদের নেতা তারেক রহমানের। বিএনপি আজকে অন্য কেউ আছে যদি সেই ভাব বসাতে চায়, অন্যরা বলতে চান তারা কি আন্দোলনে করেছেন, আমরা স্বীকার করি না। তারা আমাদের প্রতিপক্ষ নয়, তারা আমাদের বন্ধু, তারা আন্দোলন করেছেন, কিন্তু আন্দোলন করে তারা আজকে আমাদের প্রতিপক্ষ হচ্ছেন। কারণ কি? ফ্যাসিবাদী বিরোধী ঐক্যে আজকে বিভাজন হচ্ছে, বিভক্তি সৃষ্টি করা হচ্ছে। এই বিভক্তি সৃষ্টির জন্য তাই দুনিয়া তারা হন এনসিপি, মৌলবাদী গোষ্ঠী, জামাত,
তরুণ হন তাদেরকে জনগণের কাজ বলায় তাদেরকে জানাতে হবে, তাদেরকে জানাতে হবে যদি কোনো কারণে এই ফেসিবাদী শক্তি যে জানার মধ্যে তারা জানান দিয়েছে সেই বাংলাদেশে আবার তারা যদি মাথা ধরা দিয়ে উঠে সেটার জন্য দায়ী হবেন আমরা। এই সরকারের নতুন ভূমিকার কারণেই তাদেরকে আপনার বছরের কারণে আজকে সবকে শান্তিপূর্ণ করতে হয়েছে। দেশে আজকে রাজনৈতিক পরিস্থিতি, অর্থনৈতিক সংকট, রাজনৈতিক সংকট যত দ্রুত সম্ভব যদি 3 তারিখ ঘোষণা করা হয় নির্বাচনে, তাহলে এই রাজনৈতিক সংকট, অর্থনৈতিক সংকট, দেশের অস্থিতিশীল পরিস্থিতি স্বাভাবিক পর্যায়ে ফিরে আসবে। তাই আমি আশা করব যে অবিলম্বে দেশের সাথে জনতার স্বার্থে, সন্ত্রাস স্বার্থে এবং জনগণের প্রতিষ্ঠার জন্য একটি নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা ফিরে যাওয়ার জন্য এই সরকার অবিলম্বে তার মানা না করে সময় প্রতিনিধিত্ব না করে তারা নির্বাচনের তারিখ ঘোষণা করুন, তাহলে বাংলাদেশ শান্তি ফিরে আসবে। তা না হলে মানুষ আপনাদেরকে দায়ী করবে, আপনারা দায়ী হবে। আর এই দেশে আমি মনে করি ফেসিবাদী পতিত নিষিদ্ধ আওয়ামী লীগ 100 বছর ওরা বিজেপি রাখতে পারবে না। আপনাদের ভয় পাওয়ার কোনো কারণ নাই। বিজেপি যতদিন মাঠে আছে ততদিন পর্যন্ত আওয়ামী লীগ বাংলাদেশে পুনর্বাসিত হওয়ার কোন সুযোগ নাই। ইনশাআল্লাহ সেই আগামী দিনে আন্দোলন সংগ্রাম এখন শেষ নয়, আমাদের আংশিক বিজয় রয়েছে, চূড়ান্ত বিজয় হবে জনতার ভোটে নির্বাচিত গণতান্ত্রিক সরকার যেদিন প্রতিষ্ঠিত হবে সেদিনই চূড়ান্ত বিজয় সৃষ্টি করে। সেই বিজয় পর্যন্ত আপনাদেরকে রাজপথে থাকতে হবে। যে কোনো চক্রান্ত ষড়যন্ত্র আমরা রাজনৈতিকভাবে মোকাবেলা করবো, বেশি শক্তি দিয়ে নয়। তাদের কুমার বলেছেন শান্তির পক্ষে দেখেছেন, সে অবনীন্দ্রনাথ বলেছিল যে আমেরিকার পরিবারে 10 লাখ লোক বিএনপির হাতে নিহত হবে, বিএনপির হাতে একটি লোক হত্যা হয় নাই, একটি লোক আহত হয় নাই। বিএনপি প্রতিহিংসা রাজনীতি করে না, আমেরিক সন্ত্রাসী দল প্রতিহিংসা রাজনীতি করে প্রকাশ হয়েছে। তাই বিএনপির পক্ষে দেশের লক্ষ কোটি জনগণ ভয় পাওয়ার কোনো কারণ নাই। আমরা শান্তির দল, বিএনপিকে উদার রাজনীতি গণতান্ত্রিক দল, গণতান্ত্রিক পক্ষের মধ্যে আমাদের বিজয় অর্জন করবো। সে আচরণ ব্যক্ত করে সকলকে আন্তরিক অভিনন্দন ধন্যবাদ জানিয়ে শহীদদের তিনি আত্মা কবি শ্রদ্ধা নিবেদন করে তাদের রুহের করে আমরা আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, মহান স্বাধীনতা ভারতবর্ষ, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান বীর উত্তম অমর হোক। আমাদের আপসী নেত্রী দেশ মুখ্যমন্ত্রী জিন্দাবাদ। আমাদের করোনা রুষ্য আগামী দিনে আগামী দিনে দেশটা 18 কোটি মানুষের আশা আকাঙ্ক্ষার মুক্ত প্রতীক আমাদের করোনা রুষ্য কুমার জিন্দাবাদ। আমাদের মানিক ভাই জিন্দাবাদ। আমাদের এসলে যায়নি এবং আমাদের যারা রয়েছেন আপনাদের এসলে সঙ্গে দেখুন আপনার ধন্যবাদ। এর মধ্যে আসছেন সবার সম্মানিত প্রধানমন্ত্রী বাংলাদেশ জাতীয় বলেন তিনবারের প্রধানমন্ত্রী, বাংলাদেশ প্রধানমন্ত্রী, প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, বঙ্গবন্ধু উপদেষ্টা, সাবেক এমপি জনাব জহিরুল ইসলাম। আমরা বক্তব্য রাখছেন জনাব জহিরুল ইসলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ এবং বারাগঞ্জবাসী জাতীয়তাবাদী দল এবং অঙ্গ সংগঠনের সকল পর্যায়ের প্রিয় নেতৃবৃন্দ, সহকর্মীবৃন্দ, আপনাদের সবাইকে আসসালামু আলাইকুম। আজকের সভার সভাপতি আমার ছাত্র জীবনের বন্ধু, যুক্তরাজ্য বিএনপির সভাপতি, আমাদের দলের মাননীয় চেয়ারপারসন, আমাদের মাতৃতুল্য গণতন্ত্রের মাতা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার উপদেষ্টা, গত 17 বছরে বাংলাদেশের আন্দোলন সংগ্রামের স্ফুলিঙ্গে যিনি লন্ডন শহরে বিস্ফোরণে রূপান্তরিত করেছেন, যার তৈরি করা লন্ডন শহরের গণতন্ত্রের সংগ্রামের কারণে ফ্যাসিবাদী শেখ হাসিনা 11 দিন লন্ডনে আবদ্ধ থাকতে বাধ্য হয়েছে।
সেই নেতা আজকের সভাপতি জনাব আব্দুল মালিক, করতালি দিয়ে তাকে একবার আপনারা অভিনন্দন জানান। গত 7-8 বছরে আমাকে অনেকবার লন্ডনে যেতে হয়েছে, কখনো প্রকাশ্যে গিয়েছি, কখনো গোপনে গিয়েছি। আমার নিজের চোখে দেখার সুযোগ হয়েছে আজকের সভাপতি আপনাদের কৃতি সন্তান ম্যাডামের উপদেষ্টা যুক্তরাজ্য বিএনপির সভাপতি জনাব আব্দুল মালিক কিভাবে দেশের বাইরে গণতন্ত্রের সংগ্রামকে ছড়িয়ে দিয়ে সমস্ত প্রবাসীদের কাছে, সমস্ত বৈদেশিক শক্তির কাছে ফ্যাসিবাদী শেখ হাসিনাকে, তার ফ্যাসিবাদী চেহারাকে উলঙ্গ করে তুলেছিলেন এই আব্দুল মালিক। যে কারণে শেখ হাসিনা তার সঙ্গে বৈঠক করতে চেয়েছিল। আপনাদেরও ভাগ্য ভালো, আমাদেরও ভাগ্য ভালো, গোপন বৈঠক করতে চাই নাই। নারীদের সঙ্গে গোপন বৈঠকের আমন্ত্রণ পেলেন অনেক স্যার কি করতেন, এবং সেখানে গিয়ে অবশ্যই তিনি গণতন্ত্রের পক্ষে বলতেন, কিন্তু উনি যে রাজি হন নাই, উনি যে প্রত্যাখ্যান করেছেন, সেই কারণে আরেকবার করে যে তাকে আপনারা অভিনন্দন জানাবেন। আপনারা জানেন আমাদের মাতা দেশনেত্রী বেগম খালেদা জিয়া গতকাল গভীর রাতে আবার এবার কেয়ার হাসপাতালে ভর্তি হয়েছেন। মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে গেছেন আমাদের মাতা। তার এই বয়সে এখানে যাওয়ার কথা ছিল না। আল্লাহ পাক রব্বুল আলামিন আরো কিছুদিন আমাদের মাঝে তাকে রাখতে পারতেন, কিন্তু ফ্যাসিবাদী সরকারের শিখণ্ডী শেখ হাসিনা তিলে 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 বিষ প্রয়োগ করে আমাদের নেত্রীকে হত্যার ষড়যন্ত্র করেছিল। সেখান থেকে তাকে এখন আবার সুস্থ করে ফিরিয়ে আনতে ডাক্তারদের, লন্ডন বাংলাদেশের সকল ডাক্তারদের অনেক পরিশ্রম করতে হচ্ছে, যে কারণেই তিনি গতকালকে আবার এবার হাসপাতালে ভর্তি হয়েছেন। আমাদের এই সভায় যারা উপস্থিত আপনারা হয়েছেন, তার জন্য দোয়া করতে উপস্থিত হয়েছেন। সভার শেষে মোনাজাত হবে, সেই দোয়াকে আমরা সবাই দোয়া করব আমাদের মাতা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য। মাইলস্টোনের দুর্ঘটনার শোক সন্তপ্ত সকল মৃতদের আত্মার মাগফিরাত কামনা করি। গত 15 বছর শেখ হাসিনাকে উৎখাত করতে গিয়ে আমাদের প্রিয় সহকর্মী ইলিয়াস আলী সহ যারা খুন হয়েছেন তাদের প্রত্যেকের আত্মার মাগফিরাত কামনা করি এবং তাদের ত্যাগকে সর্বোচ্চ সম্মান দিয়ে স্মরণ করছি। সময় যেহেতু কম, বিকেল 5টার সময় বিমানবন্দরে যেতে হবে, 4:30টার সময় মালিক সাহেবের বাসা থেকে রওনা করতে হবে। হাতে টাইম আছে মাত্র 25 মিনিট। তার বাসায় কমপক্ষে 10 মিনিট 15 মিনিট থাকতে হবে। তার মানে এখান থেকে রওনা করে তার বাসায় যেতে হবে। আমার হাতে আসলে আর কিন্তু কোনো টাইম নাই, 5 মিনিটের বিষয়ে কথা বলতে পারবো না। আমি অনেক কথা বলতে চেয়েছিলাম, কিন্তু যেহেতু সময় নাই আজকে আর বললাম না। মালিক ভাইয়ের মাধ্যমে আপনাদের কাছে আমার অনুরোধ থাকলো, আমাকে আর একবার ভবিষ্যতে সুযোগ দিবেন, আমি তখন আপনাদের সামনে বিস্তারিত কথা বলার চেষ্টা করব। আজকে আমি শুধু একটা কথা আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, জনগণকে বাদ দিয়ে রাষ্ট্র পরিচালনা করতে গিয়ে আজকে শেখ হাসিনা দিল্লির কোন এক প্রকোষ্ঠের মধ্যে ঢুকে 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 অসম্মানজনক মৃত্যুর জন্য অপেক্ষা করছে। রাষ্ট্রের মালিক হচ্ছে জনগণ। সেই জনগণকে বাদ দেওয়ার জন্য সে নির্বাচনের নামে প্রয়োজন করেছে, এবং এভাবেই দিনের পর দিন জনগণকে বাদ দিয়ে সরকার পরিচালনা করার পরিণতিতে আজকে তাকে এই শাস্তি ভোগ করতে হচ্ছে, এই প্রায়শ্চিত্ত ভোগ করতে হচ্ছে। বর্তমান সরকারকে বিনয়ের সঙ্গে মনে করিয়ে দিতে চাই, ডক্টর ইউনূসের সরকার বিএনপি সহ রাজনৈতিক দলের আশীর্বাদ পুষ্ট সমর্থিত একটি সরকার। গত পরশুদিনে আমাদের মহাসচিব ডক্টর ইউনূসের সঙ্গে তারা আমন্ত্রণে বৈঠক করে এসেছেন। মাইলস্টোনের ঘটনার পরে দেশে অসন্তোষ তৈরি হয়েছে, সেই অসন্তোষের আগুনে ডক্টর ইউনূসের সরকারের নিঃশ্বাস বন্ধ হওয়ার উপক্রম হয়েছিল।
কিন্তু সেই নিঃশ্বাস বন্ধ হওয়ার সাথে সাথে বিএনপির মহাসচিবের নেতৃত্বে রাজনৈতিক দল যখন গিয়ে যমুনাতে বৈঠক করে তখন কেবলমাত্র এই সরকার আবার অক্সিজেন পায়, নতুন করে জীবন ফেরত পায়। আশা করি রাজনৈতিক জ্ঞান সীমাবদ্ধ থাকলেও অক্সিজেন ছাড়া মানুষের যে জীবন বাঁচে না এতটুকু বোঝার মতো প্রজ্ঞা নিশ্চয়ই প্রধান উপদেষ্টার আছে। তার প্রতি সম্মান রেখে বলতে চাই, নিঃশ্বাস বন্ধ হওয়ার আগে আগে মির্জা আলমগীর সাহেবকে ডাকবেন, জাপানে গিয়ে ভুল কথা বলে লন্ডনে গিয়ে সেই ভুল সংশোধন করবেন, আমাদের নেতা তারেক রহমানের সঙ্গে বৈঠক করে এত ভুল জনগণ কিন্তু বেশিক্ষণ লাভ করতে পারবে না। আর এত ভুল সহ অন্তর্বর্তীকালীন সরকারকে আমাদের পক্ষে বারবার জাতিতে বিশ্ববাসীতে যে কথা দিয়ে আসছেন সেই কথা অনুযায়ী ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন যদি এই সরকার করতে না পারে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল সকল গণতান্ত্রিক শক্তিকে নিয়ে সেই রকম পরিস্থিতি মোকাবেলা করার সমাধান ইতিমধ্যে ইনশাআল্লাহ আমাদের নির্ধারকরা আমরা তৈরি করে ঘরের মধ্যে রেখে দিয়েছি। চেষ্টা করব আপনার নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকারকে দিয়ে ফেব্রুয়ারিতে আবার জাতীয় নির্বাচন অনুষ্ঠান করতে সহযোগিতা করতে। কিন্তু ব্যর্থ হয়ে পারে বিকল্প চিন্তা আমাদের নীতি নির্ধারক এই সঙ্গে করে রেখেছেন। আপনাদের নেতা কর্মীদের দায়িত্ব থাকলো এই দক্ষিণ সুরমা ফেন্সিগঞ্জ বালাগঞ্জে আব্দুল মালিকের নেতৃত্বে আগামী ফেব্রুয়ারি পর্যন্ত নির্বাচন। আর যদি নির্বাচন নিয়ে কোনো টালবাহানা হয় সেই টালবাহানা মোকাবেলা করার জন্য যে কর্মসূচি আসবে সেই কর্মসূচিও লন্ডন শহরের বদলে আব্দুল মালিককে আমি অনুরোধ করবো আপনি এই দক্ষিণ সুরমা ফেন্সিগঞ্জ বালাগঞ্জের মধ্যে সেই আন্দোলনের নেতৃত্ব দিবেন। আপনাদের সকলের সঙ্গে আগামী দিনের নির্বাচন, আগামী দিনের উন্নয়ন, তারেক রহমানের নেতৃত্বে রাষ্ট্রের মধ্যে সংস্কার, শহীদ জিয়ার স্বপ্নের বাংলাদেশ গঠন করার সংগ্রামে বারবার দেখা হবে। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ, খালেদা জিয়া জিন্দাবাদ, শহীদ জিয়া অমর। আমরা ভরণীয় ভারতের অঙ্কটি আপনারা সবাই একসাথে প্রথমে দক্ষিণ পথে চলে যান। এর মধ্যে আপনাদের সম্মুখে বক্তব্য নিয়ে আসলেন আজকের এই আলোচনা সভাপতি অত্যুক্ত যুক্তরাজ্য সংগ্রামী সভাপতি জগন্নাথী মোকাবেলা দিলেন সম্মানিত উপদেষ্টা আজকের এই সংগ্রামী সভাপতি আমাদের হাতে সময় খুবই কম, কারণ এখন দোয়া হবে, তারপরে আপনারা আপনাদের হাতে পেটে পৌঁছে যাবে এবং আপনারা ইনাফ খাবার এবং আপনারা নির্দিষ্ট স্থানে আপনারা বসবেন। আমাদের ভলান্টিয়ার আপনাদের কাছে খাবার পৌঁছে দিবে এবং খাবার নিয়ে একবারে টেনশন করবেন, একবারে জায়গা তিনবারও খেতে পারবেন যদি শান্তিপূর্ণ ভাবে পৌঁছে। আমাদের কাছে ইনাফ প্যাকেট আছে, ইনশাল্লাহ অসুবিধা হবে। আমাদের নেত্রীর জন্য আমরা আজকে এই অনুষ্ঠানটি আমি প্রথমে আমাদের প্রধান অতিথি, প্রধান বক্তা এবং বিশেষ বক্তা এবং আমাদের ঢাকার নেতৃবৃন্দ এবং এখানে আমাদের লন্ডন থেকে অনেক নেতৃবৃন্দ আসছে, আমাদের হরপাই সহ আমাদের অনেক লন্ডনের নেতৃবৃন্দ আসছে এবং ইউরোপের নেতৃবৃন্দ, তাদেরকে ধন্যবাদ। বিশেষ করে আজকে আমার দক্ষিণ সুরমা উপজেলা
বালাগঞ্জ উপজেলা ফেঞ্চুগঞ্জ উপজেলা আমি কৃতজ্ঞ আপনাদের কাছে ধন্যবাদ দিতে চাই যে আপনারা এত কষ্ট করে এবং সাংবাদিকদেরকেও ধন্যবাদ দিতে চাই যে আপনারা কষ্ট করে এবং বিভিন্ন বাংলাদেশের অনেক জেলার থেকে আসছেন, বাইরের থেকে আসছেন, অন্যান্য বিভাগ থেকে আসছেন। আমি আপনাদের কাছে আসলে কৃতজ্ঞ এবং আমার ইউনিয়ন 33 ইউনিয়ন খুব সহযোগিতা করেছে, লালাবাজার ইউনিয়ন সহযোগিতা করেছে, জলালপুর, শিলামার প্রত্যেকটা ইউনিয়ন সত্যিকার অর্থে এই মোল্লারগাঁও সহ কোসাই সহ আপনার ফেঞ্চুগঞ্জ, বালাগঞ্জের প্রত্যেকটা ইউনিয়ন আমরা রিয়েলি গ্রেটফুল এবং আমাদের নেত্রীর জন্য আমরা আমাদের এই দক্ষিণ ফেঞ্চুগঞ্জ বালাগঞ্জের জন্য আমরা আগামীতে আমরা সবসময় একটা উন্নয়নের রাজনীতির সাথে সাথে আমাদের মধ্যে একটা ভ্রাতৃত্ব বন্ধন আমরা গড়ে তুলব, আমাদের আত্মীয়তা আমরা গড়ে তুলব। আমরা উন্নয়নের স্বার্থে, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার স্বার্থে আমরা একসাথে হাতে হাত মিলিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা কাজ করব। আমরা কারো পিছনে আমরা ছুরি মারব না। আমরা এই রাষ্ট্র মেরামতের জন্য তারেক রহমান যে 31 দফা যে রেভলিউশন বিল করবে, আমরা আগামী নির্বাচন ফেব্রুয়ারি মাসেই হবে এবং ফেব্রুয়ারি মাসে সেই সকল প্রস্তুতি আপনাদেরকে নিতে হবে। আমি এবং আমি আবার ভবিষ্যতে আপনাদের সহযোগিতা এখন থেকে আপনাদের সাথে আমি প্রত্যেকটা গ্রামে যাব, প্রত্যেকটা মহল্লায় যাব, প্রত্যেকটা ওয়ার্ডে যাব। আপনাদের সহযোগিতা আপনারা আমাকে নিয়ে যাবেন তো ইনশাআল্লাহ। আমরা প্রত্যেকের বাড়িয়ে বাড়িয়ে যাব। আমি ফেসিস হাসিনা বিরুদ্ধে আন্দোলনে আপনারা যারা কষ্ট করেছেন, যারা সাফার করেছেন, তাদের সাথে আমরা শেয়ার করব, আমরা শোল্ডার টু শোল্ডার স্ট্যান্ড করব এবং দক্ষিণ ফেঞ্চুগঞ্জের মাটি, বিএনপির ঘাঁটি, তারেক রহমানের ঘাঁটি, খালেদা জিয়ার ঘাঁটি, শহীদ জিয়ার ঘাঁটি, আজকে এদের যারা সঞ্চালনায় ছিল তাদের জন্য একটা করতালি। আমাদের উপজেলার সেক্রেটারি প্রেসিডেন্ট, বালাগঞ্জের উপজেলা সেক্রেটারি প্রেসিডেন্ট এবং আপনার ফেঞ্চুগঞ্জের সেক্রেটারি প্রেসিডেন্ট এবং সাহেব সহ যারা এখানে আসছে তাদের জন্য একটা আহততালি, আজকের মেহমানদের জন্য একটা আহততালি এবং বিপদের জন্য আহততালি। এখন নবীর ভাবে আমার হুজুর উনি দোয়া পাঠ করবেন, ম্যাডামের জন্য মন থেকে দোয়া করবেন এবং 5 ওয়াক্ত নামাজে বা বিভিন্ন যারা হিন্দু ভাই যারা আছেন তারাও আমাদের নেত্রীর জন্য আপনাদের মন্দিরে আপনারা দোয়া করবেন, খ্রিস্টান যারা আছেন গির্জাতেও দোয়া করবেন। আল্লাহ কিন্তু সর্বময়, তো সেই কারণে আমরা বাংলাদেশিরা, বাংলাদেশি জাতীয়তাবাদ যারা বিশ্বাস করি, আমরা সেই সব ধর্ম মিলেই কিন্তু আমরা। আর এবং যারা ওই যে গত ভাইটার বিমান যেটা আমাদের কোমলমতি ছাত্রছাত্রী, তাদের জন্য যারা শহীদ হয়েছে এই পর্যন্ত দেশের জন্য, জাতির জন্য, সবার জন্য, লেটেস্ট কোমলমতি ছাত্রছাত্রী প্লেন ঘোষণা সবার জন্য দোয়া হবে। এই এবং আমি এই দোয়ার পরে প্রথম এখন আমি সবার সমাপ্তি, দোয়ার শেষে সমাপ্তি হবে, দোয়ার মাধ্যমে এটার সমাধান সমাপ্তি হবে। ধন্যবাদ। মহান আল্লাহ, সর্বশক্তিমান আল্লাহ আমাদের সকলের সহায়। আমরা সবাই বলবো দক্ষিণ ফেঞ্চুগঞ্জের মাটি, বিএনপির ঘাঁটি। ধন্যবাদ। সামান্য থেকে এ পর্যায়ে
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্য, আমাদের জন্মের কুকুর জন্য, আমাদের প্রান্তীয় নেত্রী দেশনেত্রীর অবকারিতা দেওয়ার জন্য, আমাদের প্রান্তীয় নেতা জনাব তারেক রহমানের জন্য, আমাদের নেত্রী নামে যদি মঞ্জুর করে নয় খবর মতো বিভিন্ন নিহত হয়েছে, যারা আহত হয়েছে, শিক্ষক শিক্ষিকা সবার জন্য দোয়া করবেন। খবর করে জানিয়ে ছিলেন ইমাম আল-কবি মুফতি মাওলানা বিরুদ্ধে মুফতি মাওলানা বিরুদ্ধে সমাজকে মনে করে শান্তভাবে বসে থাকার জন্য অনুরোধ আপনাদের আহ্বান করতে হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দোয়া একটি গুরুত্বপূর্ণ ইবাদত, এজন্য দোয়া চলাকালীন অবস্থায় আমরা একটু শান্তশিষ্টভাবে একদম দিলকে নরম করে আল্লাহর কাছে নিজের সবকিছু উজাড় করে বলার চেষ্টা করব। সেজন্য সিন্নি বিতরণ হচ্ছে, আমরা শান্তিপূর্ণভাবে এবং নিষ্ঠুর থেকে সিন্নিগুলা গ্রহণ করব। এরই সাথে সাথে দোয়া চলবে, দোয়ার মধ্যে আমরা আমিন বলার চেষ্টা করব। দুরূদ শরীফ পড়ব। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমাদের মধ্যে অনেক ভাই মা নাই, বাবা নাই, দোয়া চেয়েছেন। আল্লাহ তাআলা কবরবাসীকে যেন জান্নাতের মেহমান হিসাবে কবুল করেন, বলেন আমিন। আলহামদুলিল্লাহ الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا أن هدانا الله. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا فاغفر لنا ذنوبنا وذنوب والدينا رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. আয় আল্লাহ ইয়া আরহামার রাহিমিন, শুরু থেকে পর্যন্ত আজকের অনুষ্ঠানে যত রকমের ভুল বেয়াদবি হয়েছে তোমার নিজ দয়া করে ক্ষমা করে দাও। রব্বুল আলামিন, আমরা বালিগ হওয়ার পর থেকে পর্যন্ত মানুষকে দেখাইয়া লুকাইয়া প্রকাশ্য গোপনে কিভাবে তোমার বন্ধু বান্ধবের সাথে শত গুনাহ করেছে। রব্বুল আলামিন, তোমার কুদরতি পায়ে ধরে ক্ষমা চাই, আমাদেরকে তুমি ক্ষমা করে দাও। রব্বুল আলামিন, দুনিয়ার মানুষের কাছে ভুল করলে পায়ে ধরলে ক্ষমা করতে পারে। দুনিয়ার মানুষের চাইতে তো লক্ষ কোটি গুণ দয়াল তুমি আল্লাহ। আমরা তোমার কাছে সর্বক্ষেত্রেই ভুল করেছি আল্লাহ। আমরা সর্বদোষে দোষী, তুমি সর্বগুণে গুণী। তোমার কুদরতি পায়ে ধরে ক্ষমা চাই, আমাদেরকে মেহেরবানি করে ক্ষমা করে দাও আল্লাহ। আমাদের গুনার কারণে জটিল জটিল রোগাক্রান্ত করিও না। আলসার, ক্যান্সার, হার্ট অ্যাটাক, ব্রেন স্ট্রোক করে পাথর বানিয়ে মারিও না।
সমস্ত জীবনের গুনাহটা ক্ষমা করে দিয়ে আমাদের সুস্থতার জীবন দান করো। জটিল কঠিন রূপ ব্যাধি থেকে আমাদের সবাইকে সুস্থতা দান করো। রাস্তাঘাটে চলায় ফিরায় অ্যাক্সিডেন্ট থেকে আমাদেরকে নিরাপদে রাখিও আল্লাহ। আল্লাহ বিমান অ্যাক্সিডেন্ট করে যে স্কুলের ছাত্রগুলো মারা গেছে আল্লাহ, তাদের পরিবার পরিজনকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করো। তাদেরকে দুনিয়াতে উত্তম বদলা দান করো। রব্বুল আলামিন আমাদের সন্তানগুলোকে মৃত্যুর আগ পর্যন্ত অ্যাক্সিডেন্ট বিপদাপদ থেকে নিরাপদ রাখিও আল্লাহ। আল্লাহ আমাদেরকেও নিরাপদ রাখিও আল্লাহ। আজকের আয়োজনকারী এবং শিবনি সালামত এই নামে যত অবস্থা হয়েছে আল্লাহ, এই দোয়া মাহফিলকে মুসিলা বানাইয়া আজকের আয়োজনকে কিয়ামতের দিন নাজাতের মুসিলা হিসাবে কবুল করে নিও আল্লাহ। বাংলাদেশ স্বাধীন হওয়ার ক্ষেত্রে যত মানুষ শহীদ হয়েছেন দেশের মহব্বতে আল্লাহ, প্রত্যেকের রূহের মধ্যে দোয়া মাহফিলের সওয়াব তুমি পৌঁছাইয়া দিও। বিশেষভাবে আল্লাহ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেবের রূহের মধ্যে বসাইয়া দাও। ওনার অনুসারী যারা আয়োজন করেছেন আল্লাহ, তাদেরকে তুমি উত্তম প্রতিদান দান ফরমাও। রব্বুল আলামিন ইয়া আল্লাহ, আমাদের পরিবার পরিজনের আয়োজিত মৃত্যুবরী কবরের বাসিন্দা আল্লাহ, তাদের কবরেই দোয়া মাহফিলের সওয়াব বসাইয়া দাও। এই খাতিরে তাদের কবরকে তুমি জান্নাতের বাগান বানাইয়া দাও। রব্বুল আলামিন নবীজির কবর আমাদের নবীজির উম্মতের কবরের সাথে সংযোগ স্থাপন করে দাও। বিশেষ করে আমাদের মধ্যে যার মা নাই বাবা নাই আল্লাহ, যেই মা বাবা নিঃস্বার্থভাবে মহব্বত করে ভালোবেসে আমাদেরকে না খাইয়া খাওয়াইয়া বড় করেছেন আল্লাহ, কবরে কোন হালতে জানি না আল্লাহ, আমাদের মা বাবার কবরে আযাব দিও না আল্লাহ, বাবার কবরে আযাব দিও না। রব্বুল আলামিন আমাদের দাদা-দাদির অনুমতি সবাইকে ক্ষমা করে দাও আল্লাহ। যেদিন হায়াত শেষ হয়ে যাবে মৃত্যুর আগে তওবা নসিব করে নিষ্পাপ বানিয়ে আল্লাহ কাফনের ভিতরে আমাদেরকে ঢুকাইয়া দিও আল্লাহ। আল্লাহ আমাদের দেশের মধ্যে শান্তি দান করো আল্লাহ। আল্লাহ আমাদের দেশের মধ্যে সংঘাত অশান্তি দূর করে আল্লাহ, জনগণের সেবা করার মতো আল্লাহ নেতৃত্ব দেওয়ার মতো বিজ্ঞানতা তুমি দান করো আল্লাহ। আল্লাহ আমাদের বরকত থেকে হায়াত শেষ হয়ে যাবে মৃত্যুর আগে মায়ের নবীজিকে একটিবার সকলে দেখা দিও আল্লাহ। আল্লাহ দেশের ইতিহাসকার বিএনপির আয়োজনকারী ওনাদের পক্ষ থেকে দোয়া চেয়েছেন আল্লাহ, দেশের নেত্রী খালেদা জিয়া হসপিটালে অসুস্থ আল্লাহ, তুমি সুস্থতা দান করো আল্লাহ, তুমি সুস্থতা দান করো। জনগণের সেবা বেশি করে করার তৌফিক দান করো আল্লাহ। রব্বুল আলামিন আল্লাহ ইয়া আরহামার রাহিমিন, হে রব্বুল আলামিন আল্লাহ আমাদের দেশকে আযাব থেকে মুক্তি দান করো আল্লাহ। এই দুঃসময়ের যারা আয়োজন করেছেন তাদেরকে উত্তম প্রতিদান দান করো আল্লাহ। সুবহান রাব্বিকা আল্লাহ আমাদের আয়োজনের অতিথি আল্লাহ আমাদের মেহমান সহ ব্যক্তিবৃন্দ সবাইকে হিম্মত দান করো আল্লাহ, সবাইকে হিম্মত দান করো। জনগণের সেবা নিষ্ঠার সাথে করার তৌফিক দান করো আল্লাহ। বিশেষ করে আল্লাহ আল্লাহ ইখলাসের সাথে সেবা করার তৌফিক দান করো। যেদিন হায়াত শেষ হয়ে যাবে কালিমার সাথে আমাদেরকে মুক্তি দিও আল্লাহ। বিবি বাচ্চার সামনে রাখিয়া যেদিন আগে খাইয়া নিবা যান দয়া করে সঙ্গে দিও দৌলতে ঈমান আল্লাহ, ঈমান নিয়ে মৃত্যুর তৌফিক দান করো। ওয়াসসালামু আলাল মুরসালিন। আল্লাহ হায়াত যেদিন শেষ হয়ে যাবে হসপিটালে ক্লিনিকে মৃত্যু না দিয়া ঘরে ঘরে ঈমানের আলোতে মৃত্যু দিও। সেই সময় আমাদের জবানে জারি করে দিও লা ইলাহা